পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সুষমাদি, সুভদ্রা, নমস্কার। নবদ্বীপ থেকে এসেছি। মেয়ে কীর্তন গান করে। আপনিও করেন? হ্যাঁ, ছোট থেকে গান করতাম, সেই জগৎ থেকে মেয়েকে দাঁড় করিয়েছি। তো সুভদ্রা, তুমি তো মায়ের থেকে শিখেছো। মায়ের থেকে ছোটবেলায় একদম হাতে খড়ি যেটা বলা যায়। আসলে মা একটু গান করতো তখন, তবে পদাবলী কীর্তনের দিকে তখন ছিল না। সেই আগেকার দিনে হতো না, দুঃখের বনবাস, যাত্রাপালা, মা এরকম ছোট্টবেলায় দুঃখে সাজতো। তখন মা আমার সাথে, তখন বলতে কি এই 2 বছর আগে পর্যন্ত মা আমার সঙ্গেই দোহার দিতেন। আমি দাঁড়িয়ে মেন সিঙ্গার, আমি গান করি। কিন্তু এখন আমার একটা ছোট্ট বাচ্চা এতই চঞ্চল যে ও কারোর কাছে থাকবে না, মার কাছে ছাড়া। মানে কি খুব কষ্ট রাখার। আর সবে 1 বছর 7 মাস মার সংসার, এখন মার সবকিছুই এখন ওই। প্রোগ্রামে গেলে মা আমার সাথেই যান এখনো, কিন্তু মা আর প্রোগ্রামে উঠতে পারেন না, ওকেই সামলাতে হয়। তো সুষমাদি, আপনার তো 3টি সন্তান। হ্যাঁ, সুভদ্রার ওপরেও আপনার 2 ছেলে আছে। 2 ছেলে আছে। 3 জনকে মানুষ করা, তারপর ওকে নিয়ে গান শেখানো, তখন খুব কষ্ট করতে হয়েছে। যাতায়াত করতে হয় না প্রোগ্রামের জন্য। তবে আমাদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থাটা ভালো ছিল। সেই গাড়িতে করে মানে যা হতো। মানে বলি আমি, মা হয়তো বলতে পারছে না, লজ্জা নেই বলতে, সবাই জানুক যে অনেক কষ্ট করে আজকে এই জায়গাতে দাঁড়িয়েছি। তখন আমার বাবার একটা মোটর ভ্যান ছিল, তো সেটা নিয়ে প্রোগ্রামে যেতাম। যখন মানে স্টেজের কাছে যেতাম, কর্তৃপক্ষ বলতো এখানে যাও, গিয়ে গাড়িটা রাখো, গিয়ে দেখবো 2টো 4 চাকা দাঁড়িয়ে আছে বা 3টে 4 চাকা দাঁড়িয়ে আছে। আমার মোটর ভ্যানটা সেখান থেকে বাপি সরিয়ে একটু দূরে রাখতেন। তারপরে আস্তে আস্তে একটু বড় হওয়ার পরে 4 চাকা, এখন সব কিছুই ঠিকঠাক, ঈশ্বরের কৃপায়। আমার মা যদি পাশে না থাকতো, কখনো এখনো পর্যন্ত আমার পক্ষে সম্ভব হতো না এইভাবে দাঁড়িয়ে। মায়ের আশীর্বাদ তো সবসময় একদম রয়েছে একদম। সুভদ্রা। তাহলে আজকে আমাদের কি শোনাবেন দুজনে একসাথে? সূর্য পূজা লীলার একটা পদাবলী শোনাই। রাধিকা রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। ও তুই কাননে গমন করহে এখনো, আমার নাগর শেখর যথা। কাননে গমন করহ এখন নাগর শেখর যথা। একবার জেনে আইরা, একবার জেনে আইরা, বলে ও তুলসী জেনে আইনা, ও তুলসী জেনে আইনা। আমার পরাণ বধূ কেমন আছে, ও তুলসী জেনে আইরে। বাহ, হরি বল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আপনি মানুষ করেছেন মৌকে? ছোটবেলায় 9 মাস বয়স যখন, তখন থেকে আমি ওকে মানুষ করছি। ও মা আমাকে দিয়ে দিয়েছে। কেন? ওর ছোট ছিল তখন, ওর বাবা চলে গেছে। চলে গেছে বলতে? মানে কোথায় গেছে পাইনি। আচ্ছা, নিরুদ্দেশ। তারপরে ওর মা ঘুরে ঘুরে কাজ করতো লোকের বাড়িতে, আর ও খুব দুষ্টুমি করতো বলে আমি যে বাড়িতে থাকতাম পাশেই, সেই বাড়িতে ভদ্রমহিলা সে বলছে কি, এই নাও তুমি একে রাখো। আমি বলে আমি রাখবো কেন? তা বলে হ্যাঁ তোমার কাছে থাকুক না। তারপরে ওর মা ওকে খুঁজে বেড়াচ্ছে। তোর মা তখন কোথায় গেল? তখন মা কাজ করতো লোকের বাড়িতে, মা এসে খুঁজছে। তা পাশের বাড়িতে বউটা বলছে যে ওই বাড়িটা আছে। তা আমাকে এসে কাঁদছে। আমাকে তুমি কাঁদছো কেন? তা বলে কাঁদবো না কি হবে, আমার মেয়েটাকে কে রাখবে? তা আমি বলি কে রাখবে, তুমি এক কাজ করো, আমার তো 2 ছেলে আছে, মেয়ে নেই, তা তুমি ওকে রেখে যাও, রেখে দিয়ে কাজ ফাজ করো। তা বলে তুমি রাখবে? তা আমি বলি হ্যাঁ, আমার ছোট ছেলে তো খুব আনন্দ, বোন পেয়েছে, এই কথা বলে ও আমার বাড়িতেই থাকে। তারপরে এই কথা বলতে তখন আমি বলি কি তুই এরকম করলে তো হবে না,
আমি বড় করব, করে তারপরে নিয়ে চলে যাবে, তখন আমার ছেলেরাও কাঁদবে, আমারও দুঃখ হবে। তা ওর মাকে বলছি কি যে তুমি কি করবে বলো। তা পাড়ার লোকরা বললো কি ওর তো বয়স অল্প, একটা দেখে শুনে বিয়ে দিয়ে দাও। তারপরে ওকে বললো অনেক করে বুঝিয়ে যে তোমার তো একটা রাস্তা চাই। তা আমি বললাম তাহলে একটা ছেলে দেখি। তারপরে একটা ছেলে দেখে বিয়ে দিল। বিয়ে দিয়ে তার একটা মেয়ে হয়েছে। মেয়ে হতে তারপরে ও আমার কাছেই থাকে, আমি ওকে সব কিছু করেছি, পড়াশোনা লেখাপড়া সব কিছু করি। আমার আত্মীয় স্বজনও খুব ভালোবাসে ওকে। 2 ছেলে, আমার 2 বউ, নিজের ননদের মতন দেখে। তো তখন কি ওর মা পাশের বাড়িতেই থাকতো? না, ও ওর মায়ের কাছে থাকতো না, আমার কাছে। আমাকে নিতে চেয়েছিল, বাট আমি আর যেতে চাইনি। যেতাম রাত্রেবেলা করে, সকালে উঠে আবার চলে আসতাম। আবার মাসি আমাকে, আমি মাসি বলছি কারণ কি আমার মা মাসি দুজনে গুলিয়ে যাবে, তাই মাসি বলছি। তো আমাকে স্কুলে আমার ছোদ্দা দিয়ে আসতো, নিয়ে আসতো, টিউশনই রেখেছিল, সেখানে পড়াতে নিয়ে আবার সবকিছু A to Z ওনারাই আমায় দেখেছে। মায়ের সাথে যোগাযোগ আছে? মা সবে 6-7 মাস হয়েছে মারা গেছে। মারা গেছে। অফিসিয়ালিও আমাকে নিজের হাজবেন্ড, মানে যে উনি আমার বাবা এখন, তার সব ডকুমেন্টস আমার বাবার পরিচয় ওনার হাজবেন্ড, আর আমার মায়ের পরিচয় উনিই আছে। আচ্ছা, সব দিক দিয়ে পেপারসে সব সেটাই আছে, পেপারেই আছে। তো এই পরিচয়টা দিয়েছে আমাকে, বাবার পরিচয় দিয়েছে। তো এখন তুমি কি করো? আমি এখন একটা এক্সপোর্ট কোম্পানিতে অ্যাকাউন্টসে জব করছি লাস্ট 10 বছর ধরে। বিয়ে হয়ে গেছে দেখছি? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। কবে বিয়ে হলো? আমার 2019-এ হয়েছে। সেটাও কি মা বাবাই দায়িত্ব নিয়ে সব করিয়েছেন? সোশ্যাল ম্যারেজ সেইভাবে হয়নি, কারণ যেহেতু ইন্টারকাস্ট ম্যারেজ ছিল। তো ইন্টারকাস্ট বলতে মানে আমার হাজবেন্ড পাঞ্জাবি আর আমাদের লাভ ম্যারেজ, একই অফিসে জব করছে। তো সেই সূত্রে আমার বিয়েটা জাস্ট মন্দিরে গিয়ে করানো হয়েছিল। সে আমার বাড়ির লোক থেকেই বিয়ে দিয়েছে। আর এখন আমার একটা পুচকি আছে 15 মাসের। আচ্ছা, আমি আমার বাবা পাইনি তো কি হয়েছে, কিন্তু আমি মাসিকে পেয়েছি, মিশুকে পেয়েছি, তারাই আমার বাবা মা না? একদম নিশ্চয়ই। আমার মা হেঁটেই। খুব ভালো থেকো মো। সন্ধ্যা দিয়ে খুব ভালো লাগলো এরকম একটা সুন্দর সম্পর্কের কথা শুনে। খুব ভালো মেয়ে, আমার খুব ভালো। এটাই তো একটা সুযোগ এত বড় প্ল্যাটফর্মে মাকে দেখানোর। বলুন, সবাইকে তো জনে জনে আমি বলতে পারবো না যে ইনি আমার যশোদা মা। তো আমি তো দেখাতে পারছি এখান থেকে যে আমার যশোদা মা কে হয়। খুব ভালো থেকো সন্ধ্যা দিয়ে এবং মো, খুব ভালো থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ইন্দ্রাক্ষী, পুজোর জন্য কি গ্লো হচ্ছে? বাবা দিদি, গ্লো টিপস তো তোমার থেকে নেবো বলে আজকে আবার চলে এসেছি। পুজোর প্রিপারেশন ফুল সুইং অন? অবশ্যই এখানেই থাকা হচ্ছে? এখানেই থাকা হচ্ছে। সবসময় আমরা জিজ্ঞেস করিস আমি কি করছি, আমি কিভাবে জীবন যাপন করি। আজকে আমি তোকে জিজ্ঞেস করছি তুই কি করে মেইনটেইন করছিস। হ্যাঁ, প্রথম থেকে একই রকম দেখে যাচ্ছি। তুমি তো ইন্সপিরেশন আমার, তাই হচ্ছে মেইনটেইন করার চেষ্টা করি। তোর ডায়েট চার্টটা একটু বলতো আমাকে। সত্যি বলছি দিদি, মানুষে বিশ্বাস করে না, বাট আমি কিন্তু খুব স্ট্রিক্ট ডায়েট কিচ্ছু করি না। আমি দুপুরে ভাত খাই, রাতে নর্মালি রুটি বা কোনো সময় ওটস। বাট হ্যাঁ, ফাস্ট ফুডটা খুব কম খাই, অ্যাভয়েড করি। চেষ্টা করি বাড়ির খাবার আর হেলদি খাবার, আর এক্সারসাইজ যখন একটু সময় পাই শুটিং থেকে ওইগুলো করার চেষ্টা করি। বাট একদম স্ট্রিক্টলি ডায়েট, এটা একদম ছোবো না, ওটা খাবো না। আমি প্রচন্ড মানে যেরকম ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, কিছু কিছু জিনিস ভীষণ ভালোবাসি, চাট খেতে। তো মন যখন চায়, আমার আত্মাকে শান্তি দিতে আমি ভালোবাসি, যখন চাই খেয়ে নিই। খাওয়া দাওয়া ডায়েট, এই পুজোর সময় কি করে ডায়েট হবে? এই ফুচকা, কাবাব, বিরিয়ানি? না 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 দিদি, পুজোর সময় কিচ্ছু ভাবি না, বিশ্বাস করো। পুজো 4টে দিন যা মন চাই খেয়ে নি, তারপরে পরেরটা পরে ভাবা যাবে, এরকম একটা বিষয় হয়। পুজোর সময় মজা করা হয়, খুব মজা করা হয়। জেনারেলি কি করি ফ্যামিলির সাথে, বন্ধু বান্ধবের সাথে, মানে সবার সাথে এক একটা দিন বেরোনো। তো এবার তো এই বছর পুজো নতুন বাড়িতে যাব, সেটা একটা নিয়ে প্রিপারেশন চলছে। শিফটিং হবে? হ্যাঁ, পুজোর শিফটিং আছে, ওটা নিয়ে একটু ব্যস্ত আছি। প্লাস যেগুলো আছে অনুষ্ঠান আছে, তারপরেও ইচ্ছে আছে একটু ঘুরবো, একটু মজা করবো, একটু খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো বাবা মা পরিবারের সাথে তো এক একদিন এক একটা, তার সাথে কবে সময় দেওয়া? তার সাথে আর নতুন করে কি, মানে অ্যাকচুয়ালি টাইম দেওয়া হবে না, টেকেন ফর গ্রান্টেড। থাকো তুমি ঘরে বসে। না না, নতুন করে আর কি, মানে আমাদের যে খুব ক্লোজ কিছু ফ্রেন্ডসদের একটা গ্রুপ আছে, সেখানে সবাই একে অপরের কমন ফ্রেন্ডস হয়ে গেছে। তো আমরা যে আলাদা করে বেরোবো, সেখানে আর কোনো হেজিটেশন বা কোনো প্রবলেম কিচ্ছু নেই। মানে 4-5 জনের একটা সার্কেল আছে, আমরা খুব ক্লোজ, সবাই মিলে একসাথে মজা করি। মা এসে একবার বলেছিল, আমার মনে আছে, যে আলুও সেদ্ধ করতে পারে না। সেটা বলেছিল মা, মানে ওটা
আমার স্কুল টাইমের মনে হয় ঘটনা বলেছিল। এখন কি কি শিখেছিস? মোটামুটি খেয়ে নেওয়ার মতো সবই পারি, মানে রান্না করতে পারিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে কি, এটা কি উনি শেখালেন তোকে? মানে ও কি ভালো রান্না করে? ওই জন্যে অভ্যেস খারাপ হয়ে গেছিল, বাট তারপরে আমি নিজে নিজেও শিখলাম। তাহলে মা এই চেঞ্জেসটা দেখে এখন কি বলছে যে ইন্দ্রাক্ষী এত কিছু রান্না করতে পারে? মায়ের তো বিশ্বাস এখনো হয় না যে আমি রান্না করি বা আমার রান্না খাবার মতো ট্রাস্ট মাও করে না, বাবাও করে না। লাস্ট মুকুটে আমরা ইন্দ্রাক্ষীকে প্রচন্ড নেগেটিভ দেখেছি, ঝগড়া করছে একদম। বাড়িতেও কি এরকম? মানে সত্যি কথা যদি বলো, আমি একটু শর্ট টেম্পার্ড আছি, মানে চট করে ক্যারেক্টারটা এত ভালো বানান করতে পেরেছি। সেটা জানি না ক্যারেক্টার এটা কার উপরে বেশি দেখাস? এখন তো বয়ফ্রেন্ডের উপর বেশি চলছে। টর্চার, খেতেও দিস না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। 2 বছর হতে চললো, মানে আজকে আমার সেকেন্ড অ্যানিভার্সারি বিয়ের, মানে রেজিস্ট্রি সেকেন্ড অ্যানিভার্সারি। অ্যান্ড আমি আজকে মানে বাড়ি বরকে বলেছি তুমি কাজে যাও, আমি একটু কাজ করে আসি, তাহলে আমার মাথাটা একটু খালি হবে। সো ইয়া, সেটা সেই জন্য একটু লাইফ একদম সেটেলড, পুরো সেটেলড, অ্যাবসলিউটলি সেটেলড। কাজকর্ম ঠিকঠাক চলছে। এখন আমি বেসিক্যালি মানে কি বলবো, ড্রামা আর ডিসকভারি, মানে বেসিক্যালি ড্রামা হচ্ছে আমার অ্যাক্টিং, ওইসবের মধ্যে মেতে আছি, আর একটু ডিসকভারি হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট দেশে ঘুরে বেড়াচ্ছি, ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট খাবার খাচ্ছি। সো দ্যাট ইজ মাই লাইফ রাইট নাও। রোশনির মতো মেয়ে 2 বছর ধরে শান্ত হয়ে গেছে, এটা বিশ্বাস করতে হবে। একটু শান্ত হয়েছি। বয়সের সাথে সাথে তো লোকে ম্যাচুরিটি আসে, তো সম্পর্ক থেকেও ম্যাচুরিটি এসেছে, আর সব আশেপাশে মা বাবাকে দেখা, সুস্থ রেসপন্সিবিলিটিসের জন্য একটু শান্ত হতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিল্লিকার লাড্ডু এখন মনে হচ্ছে? হ্যাঁ, বলাই যাবে। এখনই যদি আমি কমপ্লেন শুরু করে দিই, তারপর আমার বর মানে আর বাড়িতে আর ঢুকতে দেবে না। এত কমপ্লেন, বাড়িতে থাকো। সম্পর্কের যেই ফিলিংটা, সেটা খুব একটা কিন্তু ডিফারেন্ট না, কিন্তু হ্যাঁ রেসপন্সিবিলিটিস বেড়ে যায়। তখন ও অফিস থেকে আসছে, তখন আমাদের মধ্যে একটা নিয়ে ঝগড়া হয় যে আমাদের মধ্যে কাজ খুব ডিভাইডেড, রান্না ওর দায়িত্ব। তো আমি শিখেছি, এরকম নয় যে আমি শিখিনি। থেকে আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে খুঁজে পায় কি করে আমরা হিরোইন, আমরা সব বহাল তুমি থাকবো, খুঁজে পাওয়াটাও তো টাফ। বহাল তো বিয়াতে থাকি না, এইটাই হচ্ছে বিষয়। আমি প্রথমে তো ভেবেছিলাম যে বহাল তো বিয়াতে থাকবো, আমাকে কিছু করতে হবে না, বাট ও বলছে আমার তো শুধু দায়িত্ব রান্না করার, বাকি সব দায়িত্ব তোমার। এইটা হচ্ছে টুইস্টটা, টুইস্টটা ওখানেই আসে। ঘর গুছানো থেকে শুরু করা, তারপরে কখন রাতে কি ডিনার হবে সেটা প্ল্যানিংটা আমাকে করে রাখতে হবে, জিনিসপত্র আনিয়ে রাখতে, উনি এসে শুধু রান্না করবেন। সো দিস ইজ দ্য হোল সিচুয়েশন রাইট নাও। রান্না ওই করে? আর না রোজ হয় না, অবভিয়াসলি মাঝে মাঝে আমরা এবারে বাইরে থেকে আনিয়ে খাবার, মানে বাড়ির রান্না কোনো গল্পই নেই আর কি। যখন রান্না হয় তখন ও করে, আর তা না হলে বাইরে থেকে আসে। তোর কাজটা কি? ওয়ার্কআউট করি, ঘর গুছাই, আবার পেট মানে আমার ডগির টাইসনের খেয়াল রাখি, তারপর ভাবতে হবে কি করি, আর কাজ করি। ঘুরে বেড়ানোর গল্পটা একটু শুনি। আমি আর আমার বর দুজনেই খেতে খুব ভালোবাসি। তো আমাদের মেন উদ্দেশ্য হয় whenever আমরা কোনো জায়গায় যাব ডিসাইড করি, তখন আমাদের উদ্দেশ্যটা হয় যে খাবারটা কিরকম। লাস্ট টাইম আমরা হানিমুনে যখন থাইল্যান্ড গেছি, তখন ওখানকার থাই খাবার ভালো লেগেছে। অ্যান্ড সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দোজ প্লেসেস যেখানে পুরো পৃথিবীর সব রকমের কুইজিন পাওয়া যায়। সো সিঙ্গাপুর ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেসেস, মানে বছরে একবার করে আমাকে যেতেই হবে ওখানে। গিয়ে আমি প্রত্যেক খাবার জন্য, শুধু খাবার জন্য যাই আমি। মানে হাজবেন্ডও সেরকম বলে তোরা দুজনের ম্যাচটাও ভালো হয়ে গেল। হ্যাঁ বলা যায়, প্যাশনটা একই জায়গায় তো। পূজায় কি প্ল্যান? পুজোতে সেরকম প্ল্যান হচ্ছে যে সারা বছর তো মা বাবার সাথে ওইভাবে সময় কাটাতে পারি না। বর এই একটা সময় পাই যেখানে একটা 5টা দিনও কন্টিনিউয়াস আমার সাথে থাকবে, বিকজ হিজ অফিস ইজ অফ, মা বাবার অফিস অফ, সবার এভরিবডি ইজ ফ্রি। সো দিস ইজ দ্য টাইম when I spend with my family. মানে আজ অবধি এমন একটা বছর হয়নি যেখানে আমি পুজোর সাথে কোথাও ঘুরতে গেছি, এন্ড সামহাউ আই ডোন্ট, আমার ইচ্ছাও করে না। খুব ভালো রশ্মি, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। খুব সুন্দর দেখতে লাগছে, ভেরি ওয়েল মেইনটেইন, ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ। আর সব সময় তুমি এরকমই থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি নাকি তোমার বরের সঙ্গে মেলায় ঘুরে ঘুরে শাখা বিক্রি করতে? কত বছর বয়সে বিয়ে হয়েছিল? 20 বছর ছিল। মায়ের তো আবার মা ছিল না, মা মারা গেছে, ছোট ছোট সব ভাই বোন। তুমি তো খুব সুন্দর দেখতে। যখন মা বাবা থাকতেন দোকানে বসতো না, মা বড় সিঁদুরে টিপ পরতো, লাল পাড় শাড়ি পরতো, সবাই যেতে বলতো কি সুন্দর লাগে আপনাকে দেখতে, পুরো শাহদা মা। বাপের বাড়ি কোথায় ছিল? বাগবাজারে। বাগবাজারে। আর এখানে কি করে বিয়ে হলো? এই একদিনে কথাতে বিয়ে হয়েছে। আমাকে বলো দিদি একটা জিনিস, যে এখন শাখার ডিমান্ড কিরকম? লোকে বলে যে এখনকার জেনারেশন শাখা পরে না, ভুল। জিন্সও পড়ছে, শাখাও পড়ছে, কিন্তু দেখবেন নাহলে এত শাখার দোকান আমাদের এই বাগবাজারে, অন্তত পক্ষে 30টা দোকান চলছে। কি করে আগে কি ছিল? তোমার শাখা পলা পড়তেই হবে, না যতক্ষণ তুমি ঘাড়ে চাপিয়ে দেবে না মানুষের ওটা মানতে কষ্ট হয়। এখন হচ্ছে শাখা পলা ফ্যাশন, সবাই পড়তে চায়। আবার একটা ছাড়া 5টা, মানে আজকে এটা পড়ছে, খুলে আবার আরেকটা পড়ছে। বিশ্বকর্মা পুজো থেকে আপ টু জগদ্ধাত্রী পুজো, ছট পুজোটা আমাদের সিজন থাকে। বাঙালি থেকে নন বেঙ্গলি এখন বেশি শাখা পড়ে। সকাল 10টায় দোকান খুলি, রাত্রি 11টা-12টা অবধি আমাদের দোকানদারি হয়। যতক্ষণ কাস্টমার থাকবে আমরা ততক্ষণ থাকবো। কি ধরনের শাখা এখন চলছে? জিগজ্যাগ চলছে মেনলি, আর তাছাড়া আমরা নতুন এনেছি যেটা, সেটা রয়েছে জোড়া হাতির মুখ, যেটাকে আমরা বলি জোড়া গজমুখ। সরু শাখার মধ্যে ওইটা রয়েছে, ওই ডিজাইনটা আমরা নতুন এনেছি। শুরুটা শ্বশুরমশাই করেছিলেন 2004 সালে। আমার শ্বশুরমশাই তখন মানে রাস্তায় রাস্তায় ফেরি করে শাখা বিক্রি করতে। এবার ওনার বয়স হওয়াতে তখন আমার হাজব্যান্ড ঠিক করলেন যে একটা বাবাকে দোকান কিনে দেয়। তা হাজব্যান্ড সেই সময় কি করতেন? সরকারি চাকরি করতেন, কিন্তু গ্রুপ ডির চাকরি করতেন, মাইনে একদম মানে কম। এবার আমরা সংসারে শ্বশুর শাশুড়ি, আমি, আমার 2 ননদ, বড় সংসার, ওই এতে হতো না। যাই হোক, মানে অফিস থেকে লোন করে, তারপরে ব্যাংকের থেকে লোন করে দোকানটা কেনা হলো। কেনা তো হলো, এবার দোকান চালাতে তো হবে। শ্বশুরমশাই বয়স্ক মানুষ, একা বসতে পারবেন না। এবার উনি একা যদি বসেন তাহলে চুরি হয়ে যায় বেশি। একটা প্রথমে ছেলে রাখা হলো, কিন্তু তাকেও তো মাইনে দিতে হবে, এবার আমার সংসার চালাতেও হবে। এই তখন আমরা করলাম কি, আমরাই দোকানে বসবো। আমি বসতাম, মা বসতেন বাবার সাথে, ছোট ননদ বসতেন। মানে তোমরা দোকানে বসে বাবার সঙ্গে আমরা বাবাকে সহযোগিতা করতাম। কুখ্যাত শিল্পপতি আমাকে একদিন বললো যে আপনি বেশি করে মাল নিয়ে আসবেন, আমরা বেশি করে মাল নেব। ভালো কথা। আমি গেছি, মানে বিশ্বাস করবেন না, বাড়ির থেকে 100 টাকা ট্যাক্সি ভাড়া করে গেছি, কি করে ফিরবো আমি জানি না। এইবার ওই কথাটা আমি আজও ওটাকে আমি বেদ বাক্য ধরে নিয়েছি। কেমন? আমি একটু বললাম, বাবু একটু বেশি করে মাল নিলে ভালো হয়। বলে রিকোয়েস্ট করে তুমি মাল বেচতে এসছো, আমি রিকোয়েস্ট করা মাল নিই না তো। ওই যে অপমান, ওই অপমানটা আমার জীবনে টার্নিং পয়েন্ট। আমি সেদিনকে এসে বললাম আমি আমার আউটলেট ছাড়া আমি এই জায়গা তৈরি করতে পারবো না। বাহ! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত সুন্দর বাড়ি সাজানো, মানে আমার এত ভালো লেগেছে, মানে কি বলবো, ঝকঝক তক করছে পুরো বাড়ি। তো এটা তো একদিনে হয়নি নিশ্চয়ই? না, এটা একদিনে হয় না কখনোই। তো কিভাবে কি হলো? আমার যখন বিয়ে হয় তখন আমার বাড়িঘর কিছু ছিল না। মানে বিয়ের সময় বাড়িঘর ছিল না, মানে হাজবেন্ডেরও বাড়িঘর তো ছিল? বাঁশের খুঁটি দিয়ে সোনা ঘর আর কি ছিল। বাপের বাড়ি আপনার কোথায়? আমার বাপের বাড়ি ওখান থেকে 2-3 মাইল দূর। কি জায়গার নাম? জায়গার নাম হচ্ছে হেলেঞ্চা। প্রথম অবস্থায় তুমি কি দেখেছো? মা বাবার কি পরিবেশ তখন? অনেক স্মৃতি মনে আছে, মানে খুব ছোট থেকেই স্মৃতি মনে আছে। যখন আমার বাবার পোস্টিং ছিল মুর্শিদাবাদে, তো ওখানে আমরা একটা বড় বাড়িতে থাকতাম, মানে 6তলা বাড়িতে থাকতাম। তো আমরা মুর্শিদাবাদে ওই 6তলা বাড়িটাতে আমাদের সাথে অনেকগুলো বাচ্চা কাচ্চা ছিল, তো আমরা একসাথে ছাদে খেলতে যেতাম। ওখানে আমার একটা ওই বাচ্চাদের যে গাড়ি থাকে সেই গাড়ি ছিল। তো ওরা এতজন ছিল যে ওরাই সবসময় খেলতো এবং আমি চান্স পেতাম না। তো আমি রেগে গিয়ে বলেছিলাম কি, আমার গাড়ি আমায় দে। তো ওরা বলেছিল তোরা আমাদের ছাদ থেকে নেমে যা। আমার খুব ইগো হার্ট হয়েছিল, ছোটোবেলার ইগো তো খুব হার্ট হয়েছিল। তো বাবাকে এসে বলেছিলাম, বাবা এটা কি আমার ছাদ নয়? বাবা বলছিল না, মানে বুঝিয়েছিল আর কি। তারপর বলছে আমার ছাদ করে দাও। তো বাবা সেই সময় এইখানে আসলো, একদিনে মানে এক রাতে আসলো, জায়গা দেখে সব ফিক্স করে দিল।
সেই থেকে বাড়ি শুরু হলো। আমি খুব দুষ্টু ছিলাম। আমি আমার যদি মা যদি কেউ হয় সেটা আমার দিদি, ঠিক আছে। এই যে দিদি ব্যাঙ্গালোর থাকে, আমার খুব কষ্ট হয়। তো ওই ছোটবেলার স্মৃতি বলতে সারাক্ষণ খেলে বেড়াতাম, মা আমাকে ধরে নিয়ে এসে মানে বিভৎস চোর পেটানোর মতন পেটাতো, আর আমার দিদি হচ্ছে দিদির দিকে তাকাতেন, দিদি কিছু পেটানোগুলো আমাকে বাঁচিয়ে দিত, মানে নিজের পিঠটা দিয়ে দিত, দিয়ে আমার কিছু চোর পেটানোর কিছুটা অংশ একটু ওর জন্য আমি অনেক মার খেয়েছি। সেটাই এইটাই আমার স্মৃতি, মানে আর কিছুই বলার নেই। সারা জীবন যেন এরকম ভাবে তোমরা একসঙ্গে থাকতে পারো, দুজন দুজনার দুঃখের সময় পিঠ পেতে দিতে পারো। তখন বাড়ি হওয়ার মতন টাকা ছিল না আমাদের। এই বাড়ি করার জন্যে উনি এই জায়গা দেখতে আসলেন। একজন আমাদের সত্যিকারের খুব মানে কি বলবো, দাদা বাবা যাই বলেন না কেন, প্রশান্ত ব্যানার্জি। তো উনি ওনার ওয়াইফের ডিপোজিটের উপর লোন তুলে আমরা এই বাড়ির জায়গাটা কিনলাম, এবং ওই ডিপোজিটটা যদি আমরা 2 মাস দেরি করি ওনার ওটা ম্যাচুয়ার হয়ে যাবে, এটা আমাদের বিশ্বাস করে ওনারা দিয়েছিলেন। সেই টাকা দিয়ে আমরা এই জায়গাটা কিনি। এটার জন্য আমার হাজব্যান্ডের অবদান আছে। আমি ভর্তি হলাম, তা ভর্তি হয়ে যখন বাড়ি কিছুটা আমার করা হয়ে গেছে, তখন বেবি ছোটটা হলো, হয়ে ও মোটামুটি যখন ওর 8-9 মাস বয়স আর ওর 6 বছর বয়স, এই বাড়িটায় আমি ওদেরকে রেখে কলেজে যেতাম। কার কাছে রেখে যেতেন? আমার এই বড় মেয়ে ওকে সারা দিন রাখতো, এবং এটাই আমার দীর্ঘদিন চলেছে। আমি পড়েছি, আমার পড়ার লাইফ এখানে অনেক বছর। আমি তারপর চেম্বার করেছি, 2-3টে চেম্বারে বসেছি, ওই মানুষ করেছে। তার মানে আপনার একদিকে বাড়ি হলো, একদিকে আপনার পড়াশুনো হলো। হ্যাঁ, আমি বাড়িও দেখি, বাড়িও একটু একটু করে করি, পড়াশুনো করি, চেম্বারে যাই, অলওয়েজ ব্যস্ত থাকি। ওদের টাইমলি খাওয়াই, খাবার দাবার রেডি করে যাই। ইভেন আমি কাজের লোক রাখলে তারা টাইম মতো আসতে পারবে না, আমি বেরোতে পারবো না বলে আমি বলতে পারা যায় যে আমি রাত্রেবেলা ঘর মুছে রাখতে পারলে ভালো হয়, এরকম কাজ করতাম। আমি রান্না বান্না করবো, ওদের সারাদিনের খাবার রেডি করে রেখে যাব, ফলের রস করে রেখে যাবো, সমস্ত। সুপার ওম্যান, সুপার ফাস্ট। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ডাক্তারবাবু, 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 আস্তে 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 শুয়ে দে। এই তো 2 ডাক্তারবাবুই আছেন, ভালো হয়েছে, একে সাপে কেটেছে। দেখে তো মনে হচ্ছে কোনো বিষাক্ত সাপ কামড়েছে। অর্ণব, এক্ষুনি স্বাস্থ্যকেন্দ্রে যা, অ্যান্টিভেনম নিয়ে আয়, হয়তো পুশ করলে এখনো প্রাণে বাঁচানো যাবে। যা, এক্ষুনি যাচ্ছি। তুমি কোথায় বেড়াচ্ছ? দাঁড়াও, কোথায় বেড়াচ্ছ? কোথায় বেড়াচ্ছ? ও ডাক্তারবাবু, এটা তো সেই লোকটা যে তোমাকে মারার চেষ্টা করেছিল। এই লোকটাকে তো আগে কখনো চৌপাহাড়িতে দেখিনি, বাইরের লোক। দাঁড়াও, দেখি ওর কাছে কি কি আছে, তাহলে একটা আইডিয়া পাওয়া যাবে। ডাক্তারবাবু দেখো, দেখো সবকিছু মিলে যাচ্ছে। চিকিৎসা কেন্দ্রে তোমার একা থাকার সুযোগে এই লোকটা বিষ ইনজেকশন দিয়ে বা ছুরি দিয়ে তোমাকে মারার চেষ্টা করেছিল। আচ্ছা মা, আমরা যখন হাত মুখ ধুতে গেছিলাম তুমি সারাক্ষণ দাওয়ায় ছিলে? গৌরী, আমি তো রান্নাঘরে গিয়েছিলাম খাবারটা ঢাকা দেবো বলে থালা নিয়ে আসতে, তারপর খাবারটা ওখানে ঢাকা দিয়ে আমি আবার রান্নাঘরে চলে গিয়েছিলাম তোর খাবার বাড়তে। এই সুযোগে এই লোকটা ঢুকেছিল, এই সুযোগেরই অপেক্ষা করছিল এই লোকটা। আমরা যখনই সবাই চলে গেছিলাম তখন চুপি সারে এসে ওই শাপলার ঘন্টে বিষ মিশিয়েছিল। সেই জন্যই মা বারবার সংকেত দিচ্ছিল আমাকে। এখন আমার কাছে
আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে। এই লোকটা তো বিনা কারণে আমার খাবারে বিষ মেশায়নি। ও কেন বিষ মিশিয়েছিল বা আমাকে মারতে যাওয়ার কারণটা কি সেটা তো ক্লিয়ার হওয়া দরকার। ঈশান, ঈশান এই যে অ্যান্টিভেনম এক্ষুনি পুশ করতে হবে। এটা ধর। না ডাক্তারবাবু, এই লোকটা আসলে একটা খুনি, একে আর বাঁচাতে হবে না। না গো, মা যাকে শাস্তি দেওয়ার দিয়েছেন, কিন্তু মানুষের যে যার কর্ম এবং ধর্ম পালন করা উচিত। এরা ডাক্তার, ডাক্তারের ধর্ম মানুষের চিকিৎসা করা। তুমি একদম ঠিক কথাই বলেছো গৌরী। আর তাছাড়াও এমনিতেও এই লোকটাকে আমাদের বাঁচাতেই হবে, তাহলেই এর আসল উদ্দেশ্য আমরা বুঝতে পারব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। দেখি দেখি, সাবধানে। কি সর্বনাশ, আমি এখানে এলাম কি করে? আর আর এটাই তো সেই লোকটা, একে মারতেই তো তরকারিতে বিষ মিশিয়েছিলাম, তাহলে মরেনি লোকটা? আমি আমি এখানে এলাম কি করে? তোমাকে সাপে কামড়েছিল। কি মনে পড়েছে? হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা, আর কি কি মনে পড়েছে? না তো, আর কি মনে পড়বে? আমি 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 যাই। দাঁড়াও, কোথায় যাবে? এমনিতেই শরীরের যা অবস্থা, কোথাও যেতে গেলে মাথা ঘুরে পড়ে যাবে। গৌরী, ওর জন্য একটু গরম দুধ নিয়ে এসো। কি হলো গৌরী, যাও। এদিকে এসো একটু। কি হয়েছে? আমি খারাপ লোকটার কাছে তোমাকে একা রেখে কিছুতেই যাবো না ডাক্তারবাবু। এসব লোককে কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় তোমার ক্ষতি করে দিতে পারে। গৌরী, দেখছো তো লোকটার কি অবস্থা, নীতি পড়ে আছে, কি করবে? না ডাক্তারবাবু, ব্যাপারটা আমার একদম ঠিক লাগছে না। এইসব লোককে কোনো বিশ্বাস নেই। দাঁড়া, আমি মাকে ডাকছি। মা কোথায়? গৌরী, মাকে ডাকার দরকার নেই, একটু রেস্ট নিচ্ছে, নিতে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ওর দিকে একটু নজর রাখো, আমি নিয়ে আসছি। ভালো চাও তো বলো, কেন আমার স্বামীকে মারতে চেয়েছিলে তুমি? ওর সাথে তোমার কিসের শত্রুতা? কে তোমাকে পাঠিয়েছে বলো? ভালোই ভালোই বলো, না হলে কিন্তু। জল, একটু জল। জল দেব, আগে আমি যেটা জানতে চাচ্ছি সেটা বলো। গলা শুকিয়ে গেছে, একটু জল। ফেলো, হাত থেকে ফেলো ওটা। না ডাক্তারবাবু, তুমি যেও না, যেও না, যেও না। তুমি করছোটা কি? ছাড়ো, পালিয়ে যাবে। না, তোমার শরীরটা ভালো নেই, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। যা। না না ডাক্তারবাবু, তুমি যাবে না। ঈশান ডাক্তার জ্যান্ত বাড়ি ফিরলে এখানে আমার লাশ ফেলেই তোরা সময় ঘোষাল। না না, আর সময় নষ্ট করে লাভ নেই। আর এই ব্রেকটা খুলে দিই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি যদি বলো তাহলে সেদিনকে হলে প্রেজেন্ট থাকা সমস্ত লোককে ডেকে আমি তোমার সামনে। থাক নীল, প্লিজ থাক। কি বলো তো, এতটাও আমার সহ্য হবে না।
তুমি প্রথমে লোকজনদের ডাকবে, ডেকে খাওয়াবে দাওয়াবে, তাদের সামনে আমাকে অপমান করবে, আবার একদিন তাদের ক্যাটারার ডাকিয়ে খাওয়াবে দাওয়াবে, শুধুমাত্র এটা বলার জন্য যে মেঘ আমাকে ক্ষমা করে দাও। তুমি কি ইনভিটেশন কার্ডও ছাপাবে মাপ চাইবার ইভেন্টের জন্য? নীল, কি বলতো, এত ইভেন্ট না তাদেরও সহ্য হবে না। তার থেকে বেটার তুমি আমাকে এরকমই পথে ঘাটে যেখানে পারবে সেখানে অপমান করেছো। আমি আর তোমার কোনো কথা গায়ে মাখি। একটা সময় অবধি খুব কষ্ট পেয়েছি, কিন্তু এখন আর আমার কাছে এগুলো ম্যাটার করে না। নীল, আমার ইচ্ছে হলে আমি আমার জীবনে যার সঙ্গে ইচ্ছে এগিয়ে যাব, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। তুমি আমাকে অনুমতি দেওয়ারও কেউ না, আমাকে আটকাবারও কেউ না, এটা প্লিজ মাথায় রেখো। বলছো আমার আর কোনো দাম নেই তোমার কাছে? সেটা থাকুক, তুমি চাও কি? তুমি তো দেখছি একেবারে হিপোক্রিসির মাত্রা ছুঁয়ে ফেলছো। যাই হোক, আমার মনে হয় তোমার যা বলার বলা হয়ে গেছে, আর আমিও সেটা বুঝে গেছি। তুমি এটা রেখে দাও। দেখো, আমার কারণে এটা দেওয়ার অধিকার তোমার কিন্তু নেই। মেঘ, ওরা ট্রিটটা আমার কাছ থেকে চেয়েছিল। হ্যাঁ চেয়েছে, সেটা পুরনো সম্পর্কের কারণে চেয়েছে। ওরা সম্পর্কের বর্তমান অবস্থাটা জানে না, না হলে শ্রীময়ের মতন একজন সেন্সিবল মেয়ে ট্রিট চেয়ে আবদারটা করতো না তোমার কাছে। আর নীল, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তার টাকায় আমি আমার সাফল্যের সেলিব্রেশন করব না, সেটা আমার আত্মসম্মানে লাগবে, তাই এটা রেখে দাও। তোমাকে বড় অহংকারী লাগছে মেঘ। এটা অহংকারের কথা নয় নীল, এটা তার কথা যেটা কখনোই আমার সম্পর্কে তোমার মাথায় আসে না। আজকেও এতগুলো কথা বলার আগে আসেনি, এটা তার কথা। সম্মান, আই মিন আত্মসম্মান। যে লোকটা রাস্তা থেকে আমার হাত ধরে টেনে এনে এতগুলো লোকের সামনে অপমান করলো, তার সাহস হয় কি করে আমার নামে টাকা দেওয়ার? আর তুমি কি টাকা দিয়ে ক্ষমা কেনার চেষ্টা করছো স্বর্ণনীল গাঙ্গুলি? মেঘ, আমি রিকোয়েস্ট করছি, টাকাটা তুমি ফেরত দিও না। আমি এটা ফেরত নেব না। এতই যদি চ্যারিটি করার ইচ্ছে থাকে না, টাকাটা সেই মানুষগুলোকে দাও যাদের এটার দরকার। চল। ও আর হ্যাঁ, তোমাকে কংগ্রাচুলেশনস। আজ বাড়ি থেকে বেরোবার সময় দেখলাম তোমার আর দিদিভাইয়ের বিয়ের ডেট ঠিক করা হচ্ছে। এটাও শুনলাম যে মাকে নাকি তোমাদের তরফ থেকে খুব তাড়া দেওয়া হচ্ছে। তাড়াটা বোধহয় তোমার একটু খুব বেশিই নীল। এবার থেকে না মাঝে মাঝে একটু আয়নার সামনে দাঁড়াও। বলছিলে না আমার খুব বেশি তাড়া, আয়নাটা না এবার একটু নিজের দিকে ঘোরাও। আর আজ তুমি আমাকে ডেকে কি বলতে চাইলে? যে তোমার মন ভার হয়ে আছে। নিজেকে ভার মুক্ত করতে যে কথাগুলো সাজিয়েছো সেগুলো শোনাতে ডেকেছো। কেবল নিজের কথা না শুনিয়ে না মাঝে মাঝে একটু অন্যের কথাও শোনার অভ্যেস করো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার সঙ্গে একটু কথা আছে। কথা? আমি তো ভাবলাম কালকে সবকিছু রিপিট চাও তুমি। প্লিজ, কথাটা জরুরি। আরে বাস, জরুরি কথা? বলো বলো বলো, তাহলে তো শুনতেই হবে, বলো। রূপ, তুমি যদি আমাকে একেবারে অপছন্দ করো, যদি আমাকে কখনো কোনোদিন ভালো নাই বেসে থাকো, তাহলে আমাকে বিয়েটা করলে কেন? হ্যাঁ, আমি মানছি যে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো আমি তোমাকে ভালোবেসেছিলাম বলে। তুমি তো আমাকে ভালোবাসোনি, তাহলে তুমি কেন রাজি হলে? কারণটাই সুকান্ত সেন না, শকুনের চোখ লোকটা তোমাকে আমাকে কোথায় দেখে ফেলেছিল মাখামাখা অবস্থায়, ব্যাস হুকুম দিয়ে দিল তোমাকে বিয়ে না করলে আমাকে বাড়িতে থাকতে দেবে না, খরচা সব বন্ধ করে দেবে। এই জেনারেশনটাকে না বোঝা খুব মুশকিল, সিরিয়াসলি। তোমার জেঠি জ্যাঠা কবে না কি আমার মরো পিসিকে বাঁচিয়েছি, সেই জন্য তোমাকে বিয়ে করতে হবে, করে ফেললাম। কিন্তু তারপর আমার গ্রেট ড্যাড সুকান্ত সান্যাল
আমাকে বলছে আমার হাত খরচা বন্ধ, কাজ করে আমাকে ইনকাম করতে হবে। আচ্ছা গিনি তুমি বলো, এটা ইনজাস্টিস নয়? কেউ যদি তোমার সঙ্গে এই কাজটা করতো, কেউ কথা দিয়ে তারপরে আবার অন্য শর্ত দিচ্ছে, এটা কি ঠিক? তার মানে তুমি শুধু তোমার বাবার ছাতাটা মাথার উপর রাখতেই? একেবারে। তা না হলে তোমাকে বিয়ে করব কেন? ইউ আর নট মাই টাইপ। রূপ, তুমি আমায় কখনো ভালোবাসোনি না? ভালোবাসি। তাহলে সম্পর্কটা করলে কেন? কেন মিশলে আমার সঙ্গে? কেন বলেছিলে ভালোবাসার কথাগুলো? সত্যি কথাটা বলবো, সহ্য হবে? এই যে এগুলো সহ্য করতে পেরেছি, সব সহ্য করতে পারবো। গিনি, আমার একটা ফিলোসফি আছে, মেয়েদের নিয়ে ফিলোসফি। আর শুধু ফিলোসফি না, এটাকে এক্সপিরিয়েন্সও বলতে পারো। মেয়েরা না সব আলাদা আলাদা হয়, মানে দুটো মেয়ে কোনোভাবে একরকম হয় না। তাই আমারও আলাদা আলাদা এক্সপিরিয়েন্স করতে ভালো লাগে। এই যে তুমি গুটি গুটি টাইপ মেয়ে, খোলামেলা জামা কাপড় পরো না, একটা কিস করতে এত সময় নাও। তোমার সঙ্গে না দেবযানীর কিছু না মিল আছে, পুরোটা না। ও আবার গরিব ছিল, তুমি একটু একটু সাহসী, আবার অনেকটা বেশি ভীত। আর আমার কাছে এটা একটা নতুন টেস্ট। সরি, ডিস্টার্ব করলাম? ভীষণ মম। আমি আর গিনি কত ভালোবাসার কথা বলছিলাম, ভালোবাসা নিয়ে ডিসকাস করছিলাম, আর তুমি? কি হচ্ছে রূপ, মায়ের সামনে এসব কথা? কিছু মনে করো না তো গিনি, আমার ছেলেটা বরাবরই এরকম। আচ্ছা রূপ, তুই একটু বাইরে যা তো, আমি আজকে ইভিনিং এ পার্টির জন্য ওকে রেডি করতে হবে। যা যা, ওকে, একটু বাইরে যা। আর মম, পার্টিতে কিভাবে বিহেভ করতে হবে সেটাও শিখিয়ে দিও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। টেক ইট। তবে টাকার বদলে অন্য কিছু দিয়েও কিন্তু আনতে পারো। গিনি, চালাকি করে অন্য কারোর ফোন থেকে বাড়িতে ফোন করার চেষ্টা করো না, তাহলে কিন্তু। করবো না, তোমার স্বরূপ যাতে ও বাড়ির লোক না জানে সেই চেষ্টাটাই আমি করব। কি ব্যাপার বলো তো, তুমি আজ হঠাৎ এই রাস্তা দিয়ে? আছে আছে, কারণ আছে। কারণ আছে বলতে বলতে তো এত দূর চলে আসলাম, এরপর তুমি কারণটা বলো, না হলে আমি উল্টো দিকে হাঁটছি। তোমাকে একটা জিনিস দেবার আছে। মানে? এবার কিন্তু সিরিয়াসলি বাড়াবাড়ি হচ্ছে, আমি আবার সত্যি রেগে যাব। তুমি তো দেখছি নিত্য কিছু না কিছু দিচ্ছ আমাকে, খুব পয়সা হয়েছে না তোমার? আরে ওই অনুষ্ঠানে টাকা তো সব খরচা হয়নি, কাল আবার আমাদের আরো দুটো অনুষ্ঠান ফাইনালাইজড হলো, আর তার মধ্যে একজন বললো আমাকে অ্যাডভান্সও দেবে। তো শোনো, তুমি এখানে দাঁড়াও, একদম এগোবে না, আমি এক্ষুনি আসছি। আরে আরে, আমি এভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো নাকি? তুমি এখানে ওয়েট করো, আমি আসছি। I'm sorry, I'm really sorry. গিনি, তুমি? মেঘ, তোমার লাগলো? I'm sorry. তুমি এইদিকে এটা কিনতে বুঝি? হ্যাঁ, আমার না দেরি হয়ে যাচ্ছে, আসি। গিনি, I'm sorry. আসলে আমি একেবারে দেখতে পাইনি, I'm sorry। হ্যাঁ,
ইটস ওকে মেঘ, আসি। হ্যাঁ, তোমার গান পড়াশোনা কেমন চলছে? চলছে ভালোই। চলি। গিনির কি হয়েছে? গলায় কালশিটে, হাতে ব্যথা, রূপ কি তবে? মেঘ, পড়াশুনো, গান সবকিছুতে ওই আকাশটা ছুঁয়ে ফেলো না। আমি জানি তুমি ঠিক পারবে, আর আমি ঠিক এখানে দাঁড়িয়ে তোমার জন্য হাত তালিয়ে দেবো জোরে জোরে। হ্যাঁ না, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার তোমার আজ এত দেরি হয়ে গেল? আরে আর বলিস না, টিচার্স কাউন্সিলের মিটিং ছিল না। মিটিং মানেই তো এখন আকথা আর কুকথার স্রোত। এরা সব শিক্ষক, এদের দেখলে কেমন ভয় করে। শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। অসাধু উপায়ে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে ওপরে ওঠা। এরা সব ছাত্রদের কথা ভাববে? অযোগ্য লোকেতে না ছেয়ে গেছে চারদিকটা। ছাড়ো, এসব যত ভাববে তোমার ফ্রাস্ট্রেশন উল্টে তত বাড়বে। যা বলেছিস, তার থেকে তোর দিকে তাকিয়ে থাকলে আমার মন ভালো হয়ে যায়। না সত্যি, তুই যে এত ভালো রেজাল্ট করবি এটা কিন্তু আমিও ভাবিনি। তোদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাকে ফোন করেছিলেন, বলেন যে মেয়ের জন্য বাবাকে অভিনন্দন। এটা যে কি এক অসাধারণ স্যাটিসফ্যাকশন না, মানে আমার মেয়ের জন্য আমাকে কেউ ফোন করছে। ধুর, দুতি ম্যাম আমাকে একটু বেশি ভালোবাসেন। কারণ আছে তাই ভালোবাসেন, যোগ্য মানুষকেই তো ভালোবেসেছেন। আমি তো অপেক্ষা করে আছি কবে হেঁটে যাব আর লোকে আমাকে দেখিয়ে বলবে ওই দেখ অনিন্দ্য রায় যাচ্ছে। কে অনিন্দ্য রায় জানিস? মেঘ রায়ের বাবা। বাপি, তুমি না সত্যি এইভাবে না এগিয়ে যা, চারপাশের সমস্ত ক্ষুদ্রতা, নিচতা তুচ্ছ করে এগিয়ে যা। চারপাশটা যেন তোর কাছে পিঁপড়ের মতো মনে হয়। ওই লিলিপুটদের মধ্যে তুই হবি গালি। আচ্ছা, তুমি তো জিজ্ঞেস করলে না ওই 10,000 টাকাটা আমার কেন লাগলো? বন্ধুরা ধরেছিল নিশ্চয়ই, খেতে চেয়েছে। আমিও তো ভাবছি খেতে চাইব। বন্ধুদের তো আমি এর আগেও খাইয়েছি, কোনোদিনও লেগেছে 10,000 টাকা? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা। কেন লাগলো রে? নীলকে ফেরত দেবার জন্য। বাপি, আমি কি কিছু ভুল করলাম? একদম না। কেন এই কথা মনে হচ্ছে তো? সংশয় হচ্ছে কেন? নীলের মেল ইগো প্রচন্ড ভাবে ধাক্কা খেয়েছে, তাই ওই পাগলামিগুলো করছে, তোকে ডিস্টার্ব করছে। কিন্তু নীল কি এটা বুঝতে পারছে না? একদিকে ওর দিদিভাইয়ের সঙ্গে বিয়ের তারিখ ঠিক হচ্ছে, আর একদিকে ও আমার হয়ে সেলিব্রেশন করে সবাইকে খাওয়াতে যাচ্ছে। এটা দিদিভাইয়ের অপমান হচ্ছে, এটা বুঝতে পারছে না। দেখ, ও নিজের মান সম্মান নিয়ে ভাবে না, আর নিজের মান অপমান নিয়ে ভাবে না, তাই আমিও আর ভাবি। ও তো বলেই দিয়েছে যে ওর মান সম্মানের থেকে নীল ওর কাছে অনেক বড়। আসলে নীল বড় নয় রে, ওর নিজের ইগোটা বড়। ওর মাথায় ঢুকে গেছে যে ও তোর কাছে হেরে গেছে। ও যে মানে নীল তোকে ডিভোর্স করে ওকে বিয়ে করবে, এটাতেই ওর জিত খুঁজে পাচ্ছে। তাই এই বিয়েটা কোনোভাবে যাতে ভেস্তে না যায় সেজন্য ও মরিয়া হয়ে উঠেছে। ওসব ছেড়ে দে, তুই খালি এইটা ভাব যে তোর জন্য একজন ভাইস চ্যান্সেলর তোকে উৎসাহ দেওয়ার জন্য একটা আলাদা অনুষ্ঠান করছে। আমি চাইব তুই নিজেকে এই সম্মানের আরো যোগ্য করে তোল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্বয়ংভু যেমন রাজনাথ মুখার্জির মুখ থেকে শুনে সিদ্ধান্ত নিয়েছে এই বাড়ি ছেড়ে চলে যাবে, আমি একটা মানুষের মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করছি। কার কথা বলছো তুমি? আমার কথা বলছে। বাড়ির সকলকে কিন্তু চ্যালেঞ্জ করেছি। স্বয়ংভু মুখার্জি এই পরিবারেরই সন্তান। গান বাজনা, সমরেশের বাড়ির লোক, আমাদের বাড়ির লোক, সব মিলিয়ে অদ্ভুত একটা জমজমাট অনুষ্ঠান। তার একটাই কারণ, তোমাদের দুজনের অনুপস্থিতি। চলে যাও, চলে যাও এখান থেকে। পারলে আজ রাতেই চলে যাও প্লিজ। স্বস্তি দাও আমাদের একটু স্বস্তি দাও। তোমরা আমাদের চোখের কাঁটা হয়ে গেছো। হ্যাঁ, চোখের কাঁটা। বৌদি কি বলে গেল? চলে যাও এখান থেকে, চলে যাও, থেকো না। দেখো, যে সম্পর্কে কোনো বুনিয়াদি নেই সেই সম্পর্কটা রেখে কি লাভ, তাই না? চলে যাও, আমি চলে যেতেই পারি এই বাড়ি থেকে। স্বয়ংভু যেমন রাজনাথ মুখার্জির মুখ থেকে শুনে সিদ্ধান্ত নিয়েছে যে এই বাড়ি ছেড়ে চলে যাবে, তেমনি আমি একটা মানুষের মুখ থেকে শোনার জন্য অপেক্ষা করছি। সে বললেই চলে যাবে। সে যে মুহূর্তে বলবেন সেই মুহূর্তেই আমি আর স্বয়ংভু লাগেজ নিয়ে এই বাড়ি চৌকাঠ পেরিয়ে চিরদিনের মতো চলে যাব, বিশ্বাস করুন। কার কথা বলছো তুমি? আমার কথা বলছে। ও আমার কথা বলছে, বুঝতে পেরেছো? তবে জগদ্ধাত্রী, আমি তো কোনো কিছু বিসর্জন দিই না। দিদিরা কখনো তার বোনদেরকে বিসর্জন দিতে পারে না, কোনোদিনও তার ভাইকে বিসর্জন দিতে পারে। আর একবার যখন তুমি আমার আশ্রয়ে এসে পড়েইছো, তখন তোমার মতন একটা খাঁটি রত্নকে হাতছাড়া করব? অত বোকা তো আমি নই। তাই এই বাড়ি থেকে না তুমি কোথাও যাবে, না স্বয়ম্ভু কোথাও যাবে। আর তাছাড়া স্বয়ম্ভু, একটা মীমাংসা তো এখনো বাকি আছে। বৈদেহী মুখার্জি, উৎসব মুখার্জি, মেহেন্দি মুখার্জি এবং রাজনাথ মুখার্জি সকলে দাবি করেছে যে তুমি নাকি ওনার পুত্র নও। এটার মীমাংসা কিন্তু এখনো বাকি আছে। তবে আমিও চন্দ্রনাথ মুখার্জি সমেত বাড়ির সকলকে কিন্তু চ্যালেঞ্জ করেছি। আমি কোর্টে যাব, ডিএনএ টেস্টের জন্য অ্যাপিল করব। প্রমাণ হয়ে যাক যে স্বয়ম্ভু মুখার্জি এই পরিবারেরই সন্তান। ইয়েস। আর তারপর জগদ্ধাত্রী, তুমি দেখে নিও কৌশিকী মুখার্জি এই পরিবারের কি ঝড়টা তোলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিব্যা বলছি। হঠাৎ আপনি ফোন করেছেন কেন? ফোন করতে পারি না? যতই হোক ভালোবাসার সম্পর্ক তো। একসঙ্গে কতজন মানুষকে ভালোবাসেন আপনি? আমি শুধু তোমাকেই ভালোবাসি সমরেশ, আর কাউকে কোনোদিনও ভালোবাসিনি। না তো মৃদুলকে ভালোবেসেছি। আর যাদের কথা তুমি ভাবছো, তাদের কথা ভাবলে আমার গা কিনকিন করে। আর যাই হোক, তাদের ভালোবাসা যায় না। ভালো আমি শুধু তোমাকেই বাসি। তুমি তো অনেকদিন আমার সাথে ছিলে, কতগুলো দিন তুমি আমার বাড়িতে কাটিয়ে গেছো। সব কি ভুলে গেছো সমরেশ? হঠাৎ এসব কথা তুলছেন কেন? কি প্রয়োজন আপনার? কনগ্রাচুলেট করতে ফোন করলাম। তোমার তো ডবল ধামাকা, একেবারে একদম ডবল ধামাকা। আপনার কথাবার্তা কেমন যেন হয়ে গেছে দিব্যা। আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলবেন না। কেন বলবো না? অবশ্যই বলবো। তোমার জন্য আমি কি করিনি। তোমার অত বড় উপন্যাস আমার কোম্পানি থেকে পাবলিশ হয়েছে,
সমরেশ চট্টোপাধ্যায় প্রথম উপন্যাস আমরা বাজারে এনেছি। আমরা সেই প্রকাশক সংস্থা যে সুখে দুঃখে সবসময় সমরেশ চট্টোপাধ্যায়ের পাশে থেকেছে। ভালো সময়ও ছিলাম। প্লিজ দিব্যা, আপনি এসব কথা ছেড়ে আপনি মুদ্রা কথায় আসুন। কেন ফোন করেছেন বলুন তো? বললাম না কনগ্রাচুলেট করতে। হ্যালো। হ্যাঁ কৌশিকী, সরি এত রাতে তোমাকে ডিস্টার্ব করলাম। না না, বলো বলো, কোনো অসুবিধা নেই। আচ্ছা কৌশিকী, কালকে কি কোনোভাবে টিটু আর লিলিপুটকে কোর্টে নিয়ে যাওয়ার ডেট? হ্যাঁ, কিন্তু কেন? কৌশিকী, আমার কাছে একটা ফোন এসেছিল, জগদ্ধাত্রীকে থামাতে বললো, নাহলে কিন্তু জগদ্ধাত্রী বিপদে পড়ে যাবে। কালকেই ওদের কোর্টে পেশ করার কথা, হয়তো জেলও হয়ে যাবে। তাই জগদ্ধাত্রী যদি ওই লিলিপুট আর টিটুকে না বাঁচায় তাহলে কিন্তু বড় গন্ডগোল হবে, একটা বিশাল গন্ডগোল হয়ে যাবে। তোমাকে কি দেবিয়া সিং ফোন করেছিল? তুমি কি করে বুঝলে? এই ফোনটা তোমাকে তলাপাত্র করবে না এটা খুব ভালো করে জানি, একমাত্র দেবিয়াই করতে পারে। জাজ কে? বর্দি, আপনি হবে হঠাৎ করে জ্যাজ জ্যাজ বলতে বলতে আমি না, এটা কি হচ্ছিল? যুদ্ধের প্রস্তুতি। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, তোমার হাতে ওই আগ্নেয়াস্ত্রটা দেখে বুঝতেই পারছি যুদ্ধের প্রস্তুতি। আর তুমি কি করছিলে? আমি একটু পড়াশোনা করছিলাম বর্দি। কি নিয়ে পড়ছিলে? পেন কিলারের কম্পোজিশন, তার সাইড এফেক্ট, এসব নিয়ে পড়ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সরে যান, নিয়ে এসো, নিয়ে এসো, সরে যান, সরে যান, সরে যান, সরে যান। আমি তোমাকে রিকোয়েস্ট করছি জায়েজ, আমার ছেলের লাইফটা এইভাবে বরবাদ করে দিও না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি। আপনার ছেলে একটা মেয়ের লাইফ বরবাদ করে দিয়েছে, তাই ওর মতন ক্রিমিনালকে কনসিডার করার কোনো প্রশ্নই ওঠে না। মিস্টার তলাপাত্র, একজন পিতা হিসেবে আপনার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু সেই জন্য আপনার প্রথম থেকেই সতর্ক হওয়া উচিত ছিল। আনফরচুনেটলি আপনি না আপনার এই ছেলেটাকে মানুষই করতে পারেননি, সেজন্য এখন এগুলো বলে কোনো লাভ নেই। সরে যান। জায়েজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ জায়েজ, প্লিজ। এর ফল কিন্তু খুব খারাপ হবে। আমি জানি আপনি আমাকে টার্গেট করেছেন, আমার উপর হামলা হতে পারে, জীবন হানি হামলা, তবুও বলবো আজকে আপনার ছেলেকে কোর্টে নিয়ে যাওয়া থেকে আমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। নো ওয়ান। সরে যান, নিয়ে এসো ওকে। সত্যি সত্যি কি তুষার তীর্থের ছেলে তরুণী তো সাজা পাবে? সত্যি কি লিলিপুর সাজা পাবে? সত্যি কি প্রকাশ্য দিবালোকে মেয়েটিকে কিডন্যাপ করার জন্য ওরা সাজা পাবে? হ্যালো, আরাধনা বলে যে মেয়েটি সাক্ষী দিতে আসার কথা ছিল, যেন সাক্ষী দিতে আসতে না পারে, ও যেন কোর্ট অব্দি পৌঁছতে না পারে, রাস্তাতেই উড়িয়ে দাও। ও যেন কোনোভাবে সাক্ষী দিতে না পারে, আমি এটাই বলেছিলাম। কেমন? কোর্টের বাইরে জেস সান্নাল, ওকে উড়িয়ে দাও।
এক ঢিলে দুই পাখি। নিয়ে এসো। দেখে নেব, দেখে নেব তোকে। সব উঠুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই কই লোকটা? আমার দলের লোক ঘিরে ফেলেছে পুরো এরিয়া। অবস্থা যথেষ্ট ক্রিটিক্যাল। জগদ্ধাত্রী, তুমি এগোবে না, আমি ওদের নিয়ে যাচ্ছি। না স্যার, জীবনে কোনোদিনও আমি পিছু হটিনি স্যার, আর পিছু হটবো না বলেই এই চাকরিতে জয়েন করেছি। জাস্ট রিস্ক হয়ে যাবে, মনে হচ্ছে বড় একটা কিছু ঘটনা ঘটবে। আমি ফোর্স আনাই, তারপর আমরা এগোবো। সব ধর্মবতার টাইম দিয়ে দিয়েছে, কোনো কিছুতেই এখন আর আমাকে পিছু হটাতে পারবেন না স্যার। আর আমি একাই একটা ফোর্স, আপনি সেটা খুব ভালো করে জানেন। আর আমাদের সাথে আছে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে লড়াকু অফিসার স্বয়ংভূ মুখার্জি। ইয়েস ম্যাডাম। লেটস গো। ইয়েস ম্যাডাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
কুড়ে কুড়ে নমস্কার তোমাদের। দেখলাম একটা পরিবার, হ্যাঁ, শিক্ষকের পরিবার, টিচার। একটা টিচারের পরিবার যে কতটা কদর্য হতে পারে, কতটা খারাপ হতে পারে, তোমাদের না দেখলে বুঝতাম না। শোন দাদা শোন, ভাষণ দিচ্ছে ভাষণ। শোন, তোর তো এমনি বদনাম হয়েছেই, মার না, মেরে দে না, মেরে থামিয়ে দে না। ও মা, কি ভালো, কি সুন্দর গো, দাদাকে উস্কাচ্ছে যাতে বৌদিকে ধরে ধরে মারে। দেখো আমি তো এখানেই আছি, উল্টে এখন তোমরা যাও, বুঝলে, ওই ডিএম অফিসে যাও, দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করছে। আমি রইলাম বাড়িতে, যদি মনে হয় এসে মেরো আমাকে। হ্যাঁ, এখন যাও বাড়িটা গিয়ে ঠান্ডা করে এসো। আমি না সত্যি বুঝতে পারছি না, আমি এখন স্কুলে যাব না ডিএম এর অফিসে যাব, আশ্চর্য লাগছে। দেখো, যদি আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে একটাই কথা বলতে পারি যে তুমি না স্কুলে না গিয়ে বরঞ্চ ডিএম এর অফিসে যাও। না মানে তুমি যদি এখন ডিএম এর অফিসে যেতে দেরি করো, কি হবে বলো তো? ডিএম স্কুলে চিঠি পাঠাবে, সমন করে তোমাকে নিয়ে যাবে, সেটা তো ভালো হবে না বলো? তার থেকে বরঞ্চ তুমি একটা কাজ করো, তুমি স্যারকে ফোন করো, স্যারকে ফোন করে বলো যে তুমি ডিএম অফিসে যাচ্ছ। আর তোমার যদি ফোন করতে অসুবিধা হয়, ঠিক আছে, আমি ফোন করবো, আমার ফোন করতে কোনো অসুবিধা নেই। চুপ করো। এই, আমাকে চুপ করিয়ে তোমার কোনো লাভ নেই, আমাকে চুপ করাচ্ছ কেন? কি ভেবেছিলে তোমরা? হ্যাঁ, কি ভেবেছিলে যে কোনো মেয়ে ফাইট করতে পারে না, তাই তো? সত্যি কথা বলতে কি, সিচুয়েশনে না পড়লে না আমিও ঠিক বুঝতে পারতাম না যে ঠিক কি করতে হয়। এই সিচুয়েশন আমাকে সবটা বাধ্য করেছে করতে। দাদা, তুই বুঝতে পারছিস তো এটা এটা কার কাজ? হ্যাঁ, এটা হচ্ছে এই পাড়ার তিনজন যে বউ আছে তাদের কাজ। প্রত্যেকের বাড়িতে গিয়ে ওদের হাজবেন্ডদের এই কথাগুলো কিন্তু বলতে হবে। লাভ হবে না, কোনো লাভ হবে না। দেখো, বিপাশাদির বর না বিপাশাদিকে খুব ভরসা করে, আর বিপাশাদির বর মনে করে যে বিপাশাদি যেটা করছে সেটা ঠিক করছে, তাই ওই জায়গায় বলে কিছু হবে না। আর সুচরিতাদির বর তো এখানে থাকেই না, তাই সেখানেও কিছু হবে না। আর শীর্ষা তো চাকরি করা মেয়ে, বুঝতে পারছো তো তার শ্বশুর বাড়িতে তার দাম ঠিক কতটা, তাকে তো তোল্লাই দিয়ে রাখে, না হলে ওই যে টাকা বেহাত হয়ে যেতে পারে। এই কোনো জায়গাতে বলেই কোনো লাভ হবে না, তাই বলি কি, সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব ডিএম অফিসে যাও। মা, আমি তোমাকে বলছি, আমাকে যদি ওখানে গিয়ে অপমানিত হতে হয়, তাহলে কিন্তু আমি এই মেয়েকে তার 10 গুণ বেশি অপমান করব। এই আমি তোমাকে বলে দিচ্ছি। মা, তুমি আজকেই এই মেয়ের বাপের বাড়িতে ফোন করে বলে দাও আমরা কেউ ওর সঙ্গে থাকতে চাই না। এই বাপের বাড়ি কি করছো? হ্যাঁ, কি মনে করেছো আমার বাপের বাড়ির লোক আমাকে জোর করবে আর আমি এখান থেকে চলে যাব? না, যতদিন আমি মনে করব ততদিন আমি এই বাড়িতেই থাকবো। তাই অনর্থক আস্ফালন করে না কোনো লাভ নেই। পুতুল দি, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, মারকে চুপ করে দাঁড়িয়ে আছো, মুখ খোলো। আর কবে মুখ খুলবে? তোমার মতো একটা অসহায় মেয়েকে না মারাটাই অপরাধ। আর এটা যদি তুমি আমার সাথে গিয়ে বলো না, দেখবে তোমার ভাইদের কি হয়। পুতুল দি, তোমার ভাইরা মানুষ হতে পারেনি, তোমার তো একটা দায়িত্ব আছে তাদের মানুষ করার। তাই আমি তোমাকে বলছি, তুমি আমার সাথে চলো, গিয়ে যদি তুমি ওদেরকে বলো না, তোমার ভাইরা কিন্তু চাপে পড়ে বদলাতেও পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলুন, পরাগ ব্যানার্জিকে? আমি ম্যাম। আচ্ছা, তাহলে আপনি ওনার ভাই পলাশ ব্যানার্জি, তাই তো? হ্যাঁ, ইয়েস ম্যাডাম। তা আপনি কি করেন? আমি স্কুলে পড়াই ম্যাডাম। সাধারণ। আর আপনি? ম্যাডাম, আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। ভালো। তা আপনাদের বিয়ে কতদিন হয়েছে? আমার এই 7 মাস। 7 মাসে কি নিয়ে বনিমনার অভাব? ম্যাম, ওরা আসলে অনেক কিছু হাইড করে গেছিল আমাদের কাছ থেকে, মানে অনেক কিছু গোপন করেছিল। এই যে মেয়েটি যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, ওর ম্যাম বিয়ের আগে একটা অ্যাফেয়ার ছিল। তা এটা আপনি কবে জানলেন? এই তো ম্যাম কয়েকদিন আগে, না রাত্রি 12টার সময়। ও দাঁড়ান, তার মানে তার আগে আপনি জানতেন না? না, আসলে ওই ছেলেটি একদিন এসেছিল ম্যাম, তার আগে আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু সেই সময় আমরা কেউই বাড়িতে ছিলাম না। ওর ওই বোনের বিয়ের নেমন্তন্ন নাম করে এসেছিল। তখন ম্যাম এই আমার ভাই আর ভাইয়ের যে উড বি ওয়াইফ, ওরা দুজন ওই সময় বাড়িতে ঢোকে এবং আমার ওয়াইফকে এবং এই ছেলেটিকে
খুব আপত্তিকর অবস্থাতে দেখতে পায়। তা সেটা কদিন আগে, মানে আপনার ডেটটা মনে আছে? হ্যাঁ ম্যাম, এই তো এই দিন 15 আগে হবে। আচ্ছা, তার মানে এক্স্যাক্টলি দিন 15 আগে আপনি জানতে পারলেন যে আপনার ওয়াইফের একটা অ্যাফেয়ার আছে, মানে যেটা বিয়ের আগে ছিল। ছিল না ম্যাম, ওটা এখনো আছে। হ্যাঁ, মানে এটা আপনি জানতে পারলেন দিন 15 আগে, তাই তো? হ্যাঁ ম্যাম, তাই। আচ্ছা, তার মানে আপনাদের 7 মাসের বিবাহিত জীবনের মধ্যে আপনি ঠিক 15 দিন আগেই যখন জানতে পারলেন যে আপনার ওয়াইফের একটা অ্যাফেয়ার আছে, তার মানে বাকি 7.5 মাস তো আপনি সংসার করেছেন, তখনও তো অত্যাচার করেছেন আপনি। কেন? তখন কি গ্রাউন্ড ছিল? অত্যাচার মানে? আপনি যে আপনার স্ত্রীকে অত্যাচার করেন তার প্রমাণ কিন্তু আমি পেয়েছি। আপনার স্ত্রী যদি আপনার এগেইনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সে কেস করে আর তারপরে মেইনটেনেন্সে মামলা করে, আপনি সামাল দিতে পারবেন তো? এই ডোমেস্টিক ভায়োলেন্সের কেস চলাকালীন কিন্তু দরকার হলে উকিলের পুরো খরচটাও আপনাকেই দিতে হতে পারে। তারপরে তাকে রাখার জন্য আলাদা ব্যবস্থা, সে ব্যবস্থা আপনাকেই বিয়ার করতে হবে। এছাড়া তার খাওয়া খরচ সবকিছু তো আপনাকেই করতে হবে। সব করতে আপনি রাজি আছেন তো? ম্যাম, আমি মানে বিয়ের পরে কে ধরনের অশান্তি চায় বলুন ম্যাম? তা কি চান আপনি? আমি তো ম্যাম সংসারটাই করতে চাই ঠিক করে। তা সংসার করতে চাইলে যার সাথে সংসার করছেন তাকে তো সম্মানটা দিতে হবে। আর আপনিও শুনে রাখুন, আপনার বৌদি যে শুধু তার স্বামীর এগেইনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সে মামলা করবে সেটা কিন্তু নয়, সে মামলায় কিন্তু আপনার নামটাও জড়াবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আসলে বাড়িতে এরকম পরিস্থিতি তো আমার মাথা ঠিক ছিল না, আমি বুঝতে পারিনি কে ঠিক কে ভুল। আমি সব দোষ আমারই, আমার জন্যই অলকা আর ইন্দ্রবাবু তোমাকে ভুল বুঝেছে। আমি অনেক বড় ভুল করে ফেলেছিলাম, আমি বুঝতে পারিনি তুমি এত বড় মনের মানুষ। না না, কি বলছেন এগুলো? দেখুন, আপনাদের আশীর্বাদ আমার সাথে রয়েছে বলেই তো আমি মানুষকে সাহায্য করতে পারছি। এভাবে বলবেন না প্লিজ। আন্টি, ডাক্তারদা আমাদের ভগবানের মতো মানুষ। উনি শুধু অল্প টাকায় গরিবদের চিকিৎসাই করান না, আমার মতো অভাগীদের পাশে দাদা হয়েও দাঁড়ান। হ্যাঁ, কিন্তু এরা কারা ছিল? আমার জ্যাঠতুতো দাদারা গুন্ডা ভাড়া করে এনেছিল এই বিয়ে ভাঙার জন্য। কেন? আসলে আমার জ্যাঠারা খুব বড় লোক, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমি দীপকে ভালোবাসি, ইনফ্যাক্ট ওর সাথেই সারা জীবন কাটাতে চাই, কিন্তু ওর বাড়ির অবস্থা সেরকম নয় দেখে জ্যাঠারা আমাদের বিয়েটা মানতে চায়নি। কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি, শুধু ডাক্তারদা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বলেছে ভালোবাসায় ছোট বড় উঁচু নিচু সব কিছু ভেদাভেদের ঊর্ধ্বে। একদম ঠিক বলছি। তারপর ডাক্তারদাই আমার স্বামীকে কাজ জোগাড় করে দেয়, আর আজকে নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েও দিল। এই ঋণ আমরা কোনোদিনও ভুলতে পারবো না। সঞ্চরণ, আমি অজান্তেই যে ভুল করে ফেলেছি, আমি জানি আমরা তোমার চোখে খুব ছোট হয়ে গেছি। একেবারেই না, আপনাদের জন্য আমার ভেতরে যে শ্রদ্ধা, যে ভালোবাসা ছিল সেগুলো একই আছে, বরং আরও বেড়েছে। দেখুন, আপনারা আপনাদের সন্তানকে এতটাই ভালোবাসেন যে এত দূর অবধি ছুটে এসেছেন। তাছাড়া সত্যি কথা বলতে, বাড়িতে যে পরিবেশ, সাথে সোহাগের শরীরটা যেভাবে দিন দিন খারাপ হচ্ছে, তাতে আমি আপনাদের জায়গা থাকলে আমিও সবাইকে সন্দেহ করতাম। আপনাদের চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। আমার চিন্তা তো দিনে দিনে বেড়েই চলেছে সঞ্চয়। গুগলি তো এখন নিরাপদ নয়, তুমি তো জানোই। হ্যাঁ, ওর অসুস্থতাটা আমাকেও ভাবাচ্ছে, কিছুতেই সারছে না। কি থেকে যে কি হচ্ছে আমি কিছুই ধরতে পারছি না। আর এটা ভাবতে আরো খারাপ লাগছে যে নিজের বাড়ির লোককেই সন্দেহের তালিকায় রাখতে হচ্ছে। কাকে বাদ দিয়ে কাকে সন্দেহ করব কিছু বুঝতে পারছি না।
আমার মাথা কাজ করছে না। আমি কিভাবে সোহাকে সুস্থ করে তুলবো আমি কিছু বুঝতে পারছি না। চিন্তা করো না সঞ্চয়, গুগলির কিচ্ছু হবে না। যারা আমার গুগলির ক্ষতি করতে চাইছে তাদের প্রত্যেককে শাস্তি না দিয়ে আমি শান্ত হব না। শুধু তুমি আমার পাশে থেকো সঞ্চয়ন। হ্যাঁ, অপরাধীদের খুঁজে আমরা বের করবই। কি করে করবে? কোনো কিছু প্ল্যান করেছো? এখন একটাই আশার আলো আছে, শ। যেই কাজটা করেছে তার নাম শ দিয়ে শুরু। এই শ দিয়ে যাদের নাম শুরু তারা প্রত্যেকে আমার সন্দেহের তালিকায় রয়েছে। এবার শুধু এটা দেখার কোন শয়ে শয়তান আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যতক্ষণ না আমরা কোনো প্রমাণ পাচ্ছি তার আগে আমরা কাউকে কিছু বলতে পারবো না, বা তার আগে যদি বাড়ির কাউকে যদি থানায় নিয়ে যাওয়া হয় তাহলে সবার আগে গুগলি আমাদের ভুল বুঝবে, ওর চোখে খারাপ হয়ে যাব আমরা। ঠিকই বলেছো দিদিভাই, আমি এই দিকটা ভেবে দেখিনি। এইভাবে হবে না, আমাদের অন্য রাস্তা খুঁজে বের করতে হবে। চিন্তা করো না দিদিভাই, ডেস্টিনেশন যখন আমরা জানি রাস্তা একটা না একটা ঠিকই বেরোবে। হাতে সময় কিন্তু খুব কম আলোকা। কে কে ওখানে? অলকা, তোমাকে আমি একটু পরে ফোন করছি। কি হয়েছে দিদিভাই? পরে ফোন করছি, দাঁড়াও। ওকে। কে ওখানে? কে কে ওখানে? কে ওখানে? কি হলো, সাড়া দিচ্ছে না কেন? কে ওখানে? কি হয়েছে মিতুল, তুমি এত রাতে ঘরের বাইরে গেলে? আর এত রাতে এভাবে চেঁচাচ্ছিলেই বা কেন? বাড়িতে একটা প্যারালাইজ পেশেন্ট আছে, সেটা তো খেয়াল রাখতে হবে। তিনজনেরই নাম শ দিয়ে, আর ছায়া যেদিকে পালালো লাইট চলার সাথে সাথে ওই দিক থেকে সবাই আসলো। এদের মধ্যে একজন কেউ আড়ালে দাঁড়িয়ে আমার কথা শুনছিল, তারপর পালিয়ে গেল। মানে এদের মধ্যে একজন আসল অপরাধী, কিন্তু কে হতে পারে? না, আসলে আমি আমার ঘরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম আর কেউ কান পেতে আমার কথা শুনছিল, তাকেই খুঁজতে এলাম কিন্তু পেলাম না, পালিয়ে গেল। বাহ, আপনি তো বড় গোয়েন্দা হয়ে গেছেন দেখছি। কি শুরু করে দেন কি? সকালবেলা চোর পুলিশ খেলছেন, রাত্রিবেলা আড়ি পাতা ধরছেন, মাঝরাতে চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় করছেন। আর কতদিন চলবে এসব? হ্যাঁ দেখো, তোমার এনার্জিও বেশি থাকতে পারে, কৌতূহলও বেশি থাকতে পারে, আমাদের এসব নেই। এই বাড়িতে কিন্তু আর এসব চলবে না। হ্যাঁ, আমরা কেউ এসব বরদাস্ত করবো না। আপনার খেলা আমি বুঝে গেছি, বেশি খেলতে দেবো না, কিন্তু বাড়াবাড়ি করলে না এবার শাস্তি হবে। এই, কার সাথে কি কথা বলছিস? কোনো জ্ঞান আছে তোর? সবসময় কি তুই নেশার ঘরে থাকিস? সুপ্রতীক, এখানে দাঁড়িয়ে না থেকে ঘরে নিয়ে যা, জানোয়ার তৈরি হচ্ছে। এই সুজিত, তুই একদম চুপ করতে, চল এখানে চল, তুই আর কথা বলবি একদম চেঁচামেচি করে চল। আরে কেন করবো না, বলবো না কেন? না, মাঝরাতে বাড়ি থেকে বার করে দেবো, গলা নিচে, সবাই ঘুমাচ্ছে। আমার জন্য অশান্তি করবেন না আপনারা, আমারই দোষ, আমি কাউকে না দেখে চিৎকার করা শুরু করে দিয়েছি। এই চ চ চ এখান থেকে চ, দাদা তুমি শুয়ে পড়ো, চ। তুই কেন চেঁচামেচি করছিস বলতো রাত্রিবেলা? এখন বাবার জানিস মাথা ঠিক নেই। মিতুল, তুমি ঘরে গিয়ে ভেতর থেকে ভালো করে দরজাটা বন্ধ করে দাও, আর বারান্দার আলোটা আজকে সারা রাতই জ্বলবে। তুমি আবার মাঝখানে বেরিয়ে পড়ো না আবার। সুব্রতদাকে একটু গম্ভীর মনে হলো, এরকম গম্ভীরভাবে তো আগে দেখিনি কখনো। তাহলে কি সুব্রতদাই? না না, এটা হতে পারে না, বুঝতে পারছি না। সুতীর্থ? হ্যাঁ, ও তো নেশা ভাঙ করে, আর যারা নেশা ভাঙ করে তাদের মধ্যে ওসব ভয়ানক জিনিসপত্র থাকে। তাহলে গুগলিকে বিষ দিয়ে মারার চেষ্টা কি সুতীর্থই করছে?
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শুনতে পাচ্ছ কিছু? আমি দেখছি। না আওয়াজ পাচ্ছি না। এই রাহুল, মিলি আবার হয় সেন্সলেস হয়ে যায়নি তো? মানে যা ন্যাকা তোমার মিলি। হ্যাঁ তা হতেই পারে। মম, তুমি একটা কাজ করো, তুমি আর এখানে থেকো না, তুমি নিচে যাও। তুমি একা সবটা সামলে নিতে পারবে তো? সবটা সামলে নেবো মম, যাও। ওকে, দেখ বেবি, 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 বেবি। অর্জুনকে নিয়ে আমাকে প্রশ্ন করা, ওকে নিয়ে মাতামাতি করার এটাই হলো শাস্তি। কি হয়েছে তোমার বেবি? বেবি রাহুল, জানো তো এই ঘরের মধ্যে আমাকে ঢুকিয়ে বাইরে থেকে আটকে দিয়েছিল, আলোটাও নিভিয়ে দিয়েছিল। আমি তোমাকে বারবার ডাকছিলাম রাহুল, তুমি সাড়া দাওনি। কেন সাড়া দাওনি তুমি? জানো তো একটা কাকড়া পিছে ঢুকে এসেছিল এই ঘরে, তুমি না আসলে আমি শেষ হয়ে যেতাম রাহুল, আমি একেবারে শেষ হয়ে যেতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কেঁদো কেঁদো, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ কি করে? ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই। আমি থাকতে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বেবি তুমি এখানে কি করে এলে বলো তো? এই জায়গায় তো কেউ আসে না। বাড়িতে মেহেন্দির অনুষ্ঠানে তোমার কোথাও দেখতে না পেয়ে আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, যাই না, হঠাৎ মনে হলো একবার ছেলেকোঠার ঘরে এসে দেখি, ভাগ্যিস এলাম। আমি তো বুঝতেই পারছি না তুমি এখানে কেন এলে। তুমি তো চিরকুটে লিখে আমাকে ডেকে পাঠালে এখানে, আমি তাই এসেছিলাম। তোমার কি মাথা খারাপ আছে নাকি? এরকম একটা নোংরা শ্যাবি জায়গায় রাহুল রায় বর্মন তার ফিয়ন্সেকে ডাকবে? তাহলে চিরকুটটা কে লিখলো আমাকে? তো দরজাটাই বা কে বাইরে থেকে বন্ধ করে? আমি বোধহয় বুঝতে পারছি কাজটা কে করেছে। কে রাহুল? কিন্তু আমি তো কারোর ক্ষতি করিনি, কেউ কেন আমার সাথে এরকম করবে? তুমি কি কাউকে ডাউট করছো রাহুল? ডাউট? আমি ডাউট করছি? আমি জানি এটা কে করেছে। আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে এখানে বন্ধ করে দিয়েছিল, যাতে ভয় পেয়ে তোমার শরীর খারাপ হয়ে যায়। আর সেটা কেউ নয় মিলি, অর্জুন। অর্জুন, অর্জুন এমন একটা কাজ করতে পারে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। मैं तन्नू वेखिया तू मैनू वेखिया तन्ना ना 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 ता 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 ता। किने में तड़का रोटी लाइए। अरे पाजी, इधर इधर आके बैठिए। सत श्री अकाल जी। सत श्री अकाल, सत श्री अकाल। अरे तो पाजी आप जा किधर रहे? बहुत दूर। अच्छा, जगह का नाम पता है? अहमदाबाद जा। करोड़ों का मेडिसिन है इस गड्डी में। कितना? करोड़ों का। करोड़ों का मेडिसिन।
फिर तो आपका सेठ बहुत मालदार होगा। है ना, बहुत बड़ा सेठ है। अच्छा, और रॉय बर्बन का फैमिली का नाम सुना है? कलकत्ता में रहता है, अमीर लोग है। রাহুল, আজ তোর মেহেন্দি সঙ্গীত না? তুই নাচছিস, তোর দাদা নাচছে, তোর জ্যাঠা নাচছে, তার ভিডিও বেচে লাখ লাখ টাকা উপার্জন করবি তো তুই। নিচে নে, তুই আর তোর জ্যাঠা নিচে নে আজ। अरे रुक क्यों गए पाजी? आदमी आप इतने तगड़े हो लेकिन पीते हो एकदम पंछी जैसे। नहीं और नहीं, हमको जाना है, गड्डी भी चाहिए और नहीं पियेंगे। पाजी इतने से में आपका क्या होगा? पी लो पी लो पी लो पी लो पी लो, ये लो, पियो पियो पियो। ठीक है। কাল সকালে রায়বর্মন বাড়িতে বোম পড়বে, তবে এবার অন্য ধামাকা, কোটি টাকার ধামাকা। যুদ্ধ শুরু হয়ে গেছে রাহুল, তৈরি থাক। सॉरी पाजी। बहुत गाड़ी है उसके पास, बहुत। এই ওষুধের ব্যবসা আমাদের, আমার বাবা লেট পুষ্পেন্দু সান্যালের। আমার বাবার মতন একজন সৎ মানুষকে ঠকিয়ে ব্যবসাটা কমলেশ রায়বর্মন কেড়ে নিয়েছিল। মরে যেতে হয়েছিল আমার বাবাকে। আমার মায়ের থেকে বাড়িটুকুও কেড়ে নিয়েছিলে তুমি শয়তান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন মিস্টার ব্যানার্জি, আমাকে থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। এভাবে এগিয়ে আসছে কেন? চুমুকে থ্যাংক ইউ বলবে নাকি? আমি ওয়েলকাম কিভাবে বলবো? চুমুকে? বলতেটা কি চাও বলো তো? মানে আমি বলছি এই যে ব্যানার্জি টেক্সটাইল এরকম একটা বড় ডিজাস্টার হচ্ছিল, তুমি সেটা কি করে বুঝলে? তুমি কি করে এখানে এসে পৌঁছলে? তুমি তো আমার কোম্পানি জয়েন করতে চাও না, তারপরেও তুমি ওই ক্লায়েন্টদের সামনে অত বড় আশা দিলে, ওদের বললে তুমি এই কোম্পানি ডিজাইনার। মানে আমি না ঠিক বুঝতে পারছি না, প্লিজ একটু বুঝিয়ে বলো। তুমি শুরু থেকে বলি। হ্যাঁ প্লিজ। আসলে ব্যাপারটা হয়েছে, এই কোম্পানির সিইও আমাকে একটা জব অফার দিয়েছিলেন। আচ্ছা, মানে কি? আমি তো এই কোম্পানির সিইও। হ্যাঁ একদম। তো সেই সিইও আমাকে সাংঘাতিক স্পেশাল ফিল করিয়ে বললেন যে আমি আমার অফিসের সমস্ত নিয়ম ভেঙে প্রথমবার কোনো মহিলাকে, মানে তোমাকে চাকরি দিচ্ছি বলে এই লেটারটা আমার হাতে ধরিয়ে দিল। ধরিয়েও তো কোনো লাভ হয়নি, তুমি তো সেটা অ্যাকসেপ্টই করোনি। রাগের মাথায় করিনি। তারপর যখন আমি আস্তে আস্তে ভাবলাম, ভাবতে বুঝলাম। কি ভাবলে? কি বুঝলে? ভাবলাম বুঝলাম, ইটের জবাব যেমন পাটকেল দিয়ে দিতে হয়, সেরকম লেটারের জবাব লেটার দিয়ে দিতে হয়। কি এটা? লেটার খুলে দেখুন। সিরিয়াসলি
সিরিয়াসলি মানে তিতির বসু আমাদের ব্যানার্জি টেক্সটাইল জয়েন করতে চাই? আরে বাবা, কিছুক্ষণ আগেই তো বললাম আমি এখন থেকে ব্যানার্জি টেক্সটাইলের ডিজাইনার। এই ডায়লগের রিপিটেশন হলে না দর্শক থাকে না। সোমরাজ বাবু একটু বুঝুন মিস্টার রোবট। এইটুকু সময়ের মধ্যে এতগুলো ডিজাইন কোথায় পেলে, কোত্থেকে জোগাড় করলে? প্রথমত ওই ডিজাইনগুলো আমি পাইনি, ওগুলো আমার হাতে তৈরি করা ডিজাইন প্রত্যেকটা। আর দ্বিতীয়ত কম সময় নয় সোমরাজবাবু, বলতে পারেন প্রায় 11 বছরের খাটনির ফল। সেই ছোট থেকে আমার স্বপ্ন ছিল জানেন, তিতির বসুর নামে একটা ফ্যাশন লেবেল হবে। তাই এই প্রতিটা ডিজাইন এই 11 বছর ধরে আমি নিজে হাতে বানিয়েছি, ডকুমেন্ট করে রেখেছিলাম প্রত্যেকটা ডিজাইন। আজকে দেখুন কেমন কাজে লেগে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি সবার থেকে আলাদা, একদম আলাদা। তুমি রাগ ধরে আমিও খুব চেয়েছি, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে কি তুই না খুব বার বেড়েছিস জয়, তুই এভাবে তিতিরকে কংগ্রাচুলেট না করে চলে যেতে পারিস না? হ্যাঁ, কংগ্রাচুলেশনস, ক্যারি অন। কংগ্রাচুলেট কেন করব? হ্যাঁ সেটাই তো বলতে চাই, গভর্নমেন্টের টেন্ডারটা আজকে আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছিল। তিতিরের সাহায্যে আমরা সেই টেন্ডারটা পেয়েছি আর কি। তিতির নিজের ডিজাইন দিয়ে আমাদেরকে বাঁচিয়েছে। এমন ভাবে এক্সপ্লেন করছেন যেন আমি প্রাণ বাঁচিয়েছি। তো এই ডিজাইনগুলো তোমার প্রাণ নয় বলছো? তার চেয়েও বেশি। আজ থেকে ব্যানার্জি টেক্সটাইলের নতুন এমপ্লয়ি তিতির বসু অ্যাজ আ ডিজাইনার। হোয়াট ব্রিলিয়ান্ট, কংগ্রাচুলেশনস। পার্টি হবে তো, আজ পার্টি হবে, পার্টি হবে। আমি বাড়িতে পার্টি অ্যারেঞ্জ করছি, গ্রুপ হাগ, গ্রুপ হাগ। আমার এখন মনে হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই পৃথিবীর সব থেকে নিশ্চিন্ত মানুষ। কারণ কেন বলতো, তুই আর তিতির একসঙ্গে কাঁধে কান মিলিয়ে আমার সঙ্গে এই ব্যবসায় তোরা হেল্প করবি, সেই জন্য। রিয়েলি মিস্টার স্বনির্ভর ব্যানার্জি, গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। আমাদের অফিসে একজন মহিলা জয়েন করেছে ভাই। কি বলিস ভাই? হ্যাঁ, মহিলা বসের কেবিন থেকে বেরোচ্ছে। আচ্ছা, আমার একটা ঘোষণা করার আছে। ইনি তিতির বসু আজ থেকে ব্যানার্জি টেক্সটাইলে জয়েন করছেন অ্যাজ আ ডিজাইনার। কি সুন্দর। বিস্কিট। হ্যাঁ স্যার। এটা আপনার কিউবিকল, প্লিজ বসুন। থ্যাংক ইউ। ম্যাডাম এখানটা বসুন, এটা খুব নরম। ইস কি নোংরা হয়ে আছে, ধুলো। আরে আপনি কে? আপনার নাম কি? বিশ্বাস। ম্যাডাম যাও। আপনারা এরকম করছেন কেন? প্লিজ একটু বসুন না নিজের জায়গায়। ম্যাডাম একটু এটা খান। আমি খাবো না, আপনি খান না। আপনি প্লিজ বুঝুন, আপনি প্রথম আজকে অফিসে এলেন, একটু মিষ্টিও করুন। না, আমি এই গ্লাস কেক খাবো না, আমি এই গ্লাস কেক খাবো না, আমি খাবো না। এটা কি ক্লাব না অফিস ঘর? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ম্যাডাম, সেদিন ও বাড়ি বিক্রি নিয়ে আমার সাথে এত ঝামেলা করলেন,
लेकिन लाभ की হলো সে তো আমার কাছে এসেই হাত পাততে হলো। চয়ন, আমার দেরি হচ্ছে, আমি এগোচ্ছি। টাকা নিয়ে এভয়েড করছেন ম্যাডাম? ঠিক আছে, কোনো ব্যাপার না। এক মিনিট দাঁড়ান তো। কে আপনার থেকে টাকা নিয়েছে? হ্যাঁ, সে কি? হ্যাঁ, এত তাড়াতাড়ি সব ভুলে গেলে কি করে হবে ম্যাডাম? হ্যাঁ, पूरा 15 लाख लोन with 40% इंटरेस्ट। কি বলছে লোকটা? আমার কাছে হ্যান্ড নোট লেখা আছে। দেখেন, ও 40% ব্যাজ ঠিক সময় না পেলে আমি কিন্তু চটে যেতে পারি। শাড়ির কুথার নামে লোন। আপনার শাশুমা নিজে সাইন করে কেশ টাকা আমার থেকে নিয়ে গেছে। হ্যাঁ জুলি ম্যাডাম, জয়রাম জয়রাম। হ্যাঁ, নামটা याद রাখবেন, জয়রাম बजोड़िया। नमस्ते। চলো ড্রাইভার, স্টার্ট দাও। সৃজনের মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেল নাকি? সৃজনকে আমি টাকাটা জোগাড় করে দিয়েছিলাম। প্রথমে তো ও একদম টাকাটা নিতে চাইছিল না, তারপর আমি ওকে বোঝালাম, ম্যানিপুলেট করলাম, তারপর ওর হাতে টাকাটা তুলে দিলাম। কি ভাবছো? চয়ন, ঈশাই তো সৃজনকে টাকাটা এনে দিয়েছে। ইনফ্যাক্ট সৃজন প্রথমে টাকাটা নিতে চায়নি, ঈশা নিজেই কথাটা আমাকে বলেছে। তার মানে ঈশা ওই বাজুরিয়ার থেকে টাকাটা এনে ঈশাই সমস্ত কিছু নিজে স্মার্ট হবে বলে করছে। আর এটা করতে গিয়ে যে সৃজনকে কত বড় বিপদের মধ্যে ফেলেছে সেটাও নিজেও বুঝতে পারছে না। মাই গড মোদি ভাই, আমি তো বুঝিয়ে উঠতে পারছি না এবার মেজার কি হবে। 15 লাখ টাকা ক্যাশ, 40% ইন্টারেস্ট, এগুলো শোধ করা মুখের কথা? চয়ন, বাড়ি চলো। তোমার বাড়ি না, দত্ত বাড়ি, আমার শ্বশুর বাড়ি। মোদি ভাই, তুমি দত্ত বাড়ি যাবে? হ্যাঁ চয়ন, সৃজনকে, দত্ত বাড়িকে, পুরো পরিবারকে বিপদের মধ্যে ফেলে রেখে আমি কিছুতেই চলে যেতে পারবো না। সৃজনকে বোকা বানিয়ে মায়ের মাথা মুড়িয়ে ওই ঈশা পুরো দত্ত পরিবারকে রাস্তায় বসানোর প্ল্যানিং করছে। ওকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ওকে আমাকে আটকাতেই হবে। আমি থাকতে দত্ত পরিবারের কারোর কোনো ক্ষতি আমি হতেই দেব না। কিন্তু আমি এখন বাড়ি ফিরে যাবই বা কি করে? মানে আমি তো নিজেই সবকিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে এসেছি। মোদি ভাই, এখন না বেশি কিছু ভাবতে হবে না, তুমি আগে বাড়ি চলো। চলো। পেয়ে গেছি। কি? দত্ত বাড়ি ফিরে যাওয়ার কারণ পেয়ে গেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমাকে আমি এত সহজে ডিভোর্স দেব না। আমি লড়ব। একজন স্ত্রীর অধিকারের জন্য আমি লড়াই করব। আমি কোর্টে কন্টেস্ট করব। দাদা একটা জয় মা মঙ্গল।
বসো এখানে। ভেবেছিলাম চলে যাব, কিন্তু মাঝপথে ডিসিশন পাল্টালাম। তোমাকে আমি এত সহজে ডিভোর্স দেব না, আমি লড়ব। একজন স্ত্রীর অধিকারের জন্য আমি লড়াই করব। আমি কোর্টে কন্টেস্ট করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি দাস কে আছেন? এই তো ফুলকি দাস এখনো আসেনি ম্যাডাম, পরে ডাকবেন। অসীম ভট্টাচার্য, আপনি ভেতরে যান। ফুলকি, কেসটা কি? এটা কি করলে তুমি, আর কেনই বা করলে? আমি স্যারের সঙ্গে ডাক্তারবাবুর কাছে যাবো তোমার দাদা। সেটা যে সম্ভব নয়। স্যার আছে নবাবগঞ্জে বাড়িতে, আমরা যে কাঁথিতে ডাক্তারখানায়, আর এখনো ম্যাডাম বেরোয়নি। বেরোবে করছে, রইতে আসা সম্ভব নয়। তার মধ্যে বললো না যে ডাক্তারের চেম্বারে ঢুকে আবার ফোন করতে। আমি তোমাকে বলছি তোমার দাদা, স্যার ঠিক আসবে। বললাম না শাকচুন্নি ম্যাডাম ফুলকি দাসকে বড্ড সামান্য ভাবছে। তুই সত্যি সত্যি চলে এলি? তার মানে ফুলকি ঠিকই বলছিল। ফুলকি বলেছিল তাই না? তার মানে এগুলো সব ওরই বাঁধরামি। আমি আগেই জানতাম। আজ এক ঘুষিতে তোমার সব বাঁধরামি আমি বের করে দেব। দেখবে দেখবে। ফুলকি সত্যি ছেলে মানুষ, ওকে মারধর করিস না। আরে এটা ডাক্তারখানা, নিজের উপর একটু কন্ট্রোল রাখ। হ্যাঁ, তুই কি করতে যাচ্ছিলিস বলতো? তুই না ট্রেন্ড বক্সার? সত্যি সত্যি যদি লেগে যেত? লাগতো না কামাল দাদা, স্যার তো আজকে সকালেই শেখালো ঘুষি থেকে নিজেকে কি করে বাঁচাতে হয়। আমি কায়দাটা শিখে নিয়েছিলাম। হ্যাঁ স্যার, আমি শালিনী ম্যাডামের জুতোতে লজেন্সটা রেখেছিলাম। আমার বুঝি কোনো মান সম্মান নেই? আমি তো তৈরি হয়ে বসেছিলাম। আপনিই তো বললেন ডাক্তার দেখাতে নিয়ে আসবেন, আপনিই বললেন আমার হাঁপানিটা সারাতে হবে। তারপরে আপনাকে আটকে দিল। মানে আপনাকে আটকে দিল শালিনী ম্যাডাম, আমাকে লজেন্স খাইয়ে দিল, বাচ্চা বলল। কেন স্যার? ফুলকি দাসের মান সম্মানটাও কিন্তু ফেলনা নয়। ফুলকি দাস তো শিখেছে ঘুষি ঘুষি করা। একদিনের মধ্যে কিরকম আপনার ঘুষি এড়িয়ে দেখিয়ে দিল।
এর জন্য তো আমার একটা পুরস্কার পাওয়া উচিত। কি তামাল দাদা বলো, প্রথমবার ছাত্রী যখন কিছু পারে তখন তো সারপ্রাইজ দেয়, তাই না? হ্যাঁ, না না এই ফুলকি, তুমি কিন্তু কাজটা বোধহয় ঠিক করনি। থাক, তোদের এই নাটকগুলো আমার সামনে অ্যাটলিস্ট বন্ধ কর। আর তোরা এখন এখানে কি করছিস? ওর ডাক আসেনি? ফুলকির নাম তো এত পেছনে ছিল না। আরে ফুলকি তো অন্যদের আগে যেতে দিয়েছে। কেন কেন কেন? অন্যরা বয়সে বড় ছিল কিনা আর অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আপনাদের ফুলকি দাস এখনো আসেননি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গুড ইভিনিং ডক্টর। গুড ইভিনিং। আমি রোহিত রায় চৌধুরী, আমি ফোন করেছিলাম। বসুন। আপনার স্ত্রীর বিষয়ে যোগাযোগ করেছিলেন তো? হ্যাঁ ডক্টর। বক্সিং শেখাতে চান? ও হলো ফুলকি, আমি ওর ব্যাপারেই কথা বলেছিলাম। আসলে ও সবে ট্রেনিং শুরু করেছে, কিন্তু ওর অ্যাজমা আছে ডক্টর, এটা একটা মেজর প্রবলেম। আপনি প্লিজ কিছু একটা করুন। এতভাবে স্যার আমার শরীর নিয়ে, অথচ আমার যে কিসে কষ্ট হয় সেটাই বুঝতে চাই না। আসুন আপনি। স্যার খুব রেগে গেছে আমার দুষ্টুমিতে, কিন্তু কি করব? শাকচুন্নি ম্যাডামই তো ফুলকি দেশে মাথাটা গরম করে দিল। ম্যাডাম ভেতরে আসুন। বাড়ি গিয়ে সবাইকে বলতে হবে ফুলকি এরকম কাজ প্রথমবার করেছে, তাই ওকে আমি ক্ষমা করছি। এরপর এ ধরনের বাঁধরামো দেখলে তার শাস্তি ও ঠিক পাবে। শালিনীর সামনে বাড়ির কি ইমেজ হলো? এমনিও বাড়ির লোকজনকে তেমন পছন্দ করতো না। বসুন। দেখুন মিস্টার রায়চৌধুরী, ফুলকি এখন ট্রেনিং করতেই পারে। ওকে এখন আপাতত একটা ব্রিদিং এক্সারসাইজ দিচ্ছি, ওটা কিন্তু নিয়মিত করতে হবে। আর যখন ব্যায়াম ট্যাম করবে তখন কিন্তু আস্তে আস্তে এগোতে হবে। ওই ওয়ার্ম আপ বলে না, আস্তে আস্তে সইয়ে সইয়ে ব্যায়ামের গতি বাড়াতে হবে। আবার ঠিক ওই একইভাবে আস্তে আস্তে কমাতে হবে। একটু সজাগ থাকতে হবে, বুঝেছো মা? একটা কথা আমি সবাইকে ক্লিয়ারলি বলছি, ফুলকি দাস এত বড় বাঁধরামো, মানে এই লেভেলের বাঁধরামো ফার্স্ট টাইম করেছে। প্রথমবার বলেই আজ আমি ওকে ক্ষমা করছি। কিন্তু তোমরা সবাই ওকে একটা কথা ভালো করে বলে দাও, ইন ফিউচার এই বাড়িতে ওর কোন রকম বাঁধরামো কেউ সহ্য করবে না। হাজার হোক, আজ শালিনী এই বাড়িতে একজন অতিথি হিসেবে এসেছিল, আর একজন অতিথির সাথে এরকম বিহেভিয়ার কিন্তু করা একেবারেই উচিত হয়নি। হিংসা হলো বলেই তো যে যা খুশি তাই করতে পারে না। ভুল বলছি আমি? বাই দ্য ওয়ে, শালিনী সত্যি সত্যি একটা কাজে এসেছিল, আমার কাছে সাহায্য চাইতেই এসেছিল। আমার মান সম্মানের কথা আমি ছেড়েই দিচ্ছি। এই বাড়ির মান সম্মানটা কোথায় গেল আজকে? এক কথায় ফুলকি আজ যেটা করেছে সেটা অন্যায় করেছে। এনিওয়ে, আমি আর বেশি কিছু বলবো না। এবার যা বলার তোমরাই বলবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফোনটা কেন ধরছেন না খুশবাবু? বলছি তো তোমরা আমার শেষ ইচ্ছে জানতে চাইছিলে, তাই তো? আমাকে দয়া করে আমার ওয়াইফের সাথে, আমার বউর সাথে একবার কথা বলতে দাও প্লিজ। প্লিজ প্লিজ দাও আমাকে ফোন। যা এ ফোনটা কেটে গেল তো, ফোনটা কেটে গেল তো, এবার কি হবে? এবার কি হবে? এই শোন শোন শোন,
তুই তো আর বেশিক্ষণ বাঁচবি না। একবার শেষ ইচ্ছে, তুই তোর বউকে একবার দেখে নিবি নাকি? একবার তোর বউকে দেখে না ভিডিও কলে, ভিডিও কল কর ভাই, ভিডিও কল কর। ভিডিও কল করো, ওই সব দেখলে ঘাবড়ে যাবে। ভিডিও কল কর, আমি বলছি ঘাবড়ে যাবে বলছি, ওকে করো না। কুশবাবু জানো এরা আমার কুশবাবু কুশবাবু কি হচ্ছে তোমার? কোথায় তুমি? এই যে ম্যাডাম জি, ওর সঙ্গে শেষবার দেখা করিয়ে দে না। আমরা আমাদের পাপ थोड़ा कम कर लिया। ও সোনা ম্যাডাম, এবার আমাদের বস এসে ওকে মেরে ফেলবে। কারা আপনারা কি চান? শুনুন, আমার কুশবাবুকে কিছু করবেন না, দয়া করে ছেড়ে দিন। আমার কুশবাবুকে কিছু করবেন না। কুশবাবু একদম চিন্তা করবে না, তোমার কিচ্ছু হবে না, আমি আছি, তোমার কিচ্ছু হবে না। কেন আটকে রেখেছেন আমার কুশবাবুকে? কি চান আপনারা? আমরা ওর মাথাটা চাই। অনেক কুত্তার মতো দৌড় করিয়েছে আমাদের, ওর এক্সপায়ারি ডেট আজ শেষ। না উনি কিছু করেননি। আমার কথাটা শুনুন, উনি কিছু করেননি, ওনাকে ছেড়ে দিন। কুশবাবু তুমি কোথায় আছো বলো না, আমি তোমাকে ছাড়িয়ে নিয়ে আসবো। কোথায় আছো বলো না। সময় জ্যাদা নেই है ম্যাডাম, এবার বস এসে খালি মাথাটা বডি থেকে নামিয়ে দেবে, ব্যাস খাচাং ফু টাটা। ফোনটা তো কেটে দিল, কি হবে? কি করবে এবার ওনার সঙ্গে? কারা ধরেছে কুশবাবুকে? কোথায় রেখেছে? আমি এখন কি করে যাব? আমাকেই তো আটকে রেখেছে। ভোলা মহেশ্বর, কিভাবে ছাড়াবো আমার কুশবাবুকে? পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। কুশবাবুর যে ভারী বিপদ ভোলা মহেশ্বর। পুলিশরাই তো মানুষকে বিপদ থেকে বাঁচায়, ওনাদের কি বলি বড়? স্যার আমার স্বামী বড় বিপদে পড়েছে। ওকে না কারা যেন একটা গুদাম ঘরের মধ্যে আটকে রেখেছে, খুব মারধর করছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে। স্যার আপনারা দয়া করে চলুন না, একটু আমার স্বামীকে উদ্ধার করুন না। তারপর না আমাকে যা শাস্তি দেওয়ার দেবেন, কিন্তু আমার স্বামীকে বাঁচান, দয়া করে বাঁচান। आप समझते क्या हैं? आप बोलবেন আর আমরা বেরিয়ে পড়বো अपना स्वामी के खोजते। ए, अंदर डालो और अब यहाँ पे साइन कीजिए। স্যার यहाँ पे साइन कीजिए। স্যার আমার কথাটা শুনুন, আমি তো পালিয়ে যাচ্ছি না, আমার স্বামী বিপদে পড়েছে, কেন বুঝতে পারছেন না? আমি তো কোথাও চলে যাচ্ছি না, বলুন স্যার। আমার স্বামীকে বাঁচান না, আমার স্বামীকে তো ধরে নিয়ে গেছে। अरे जल्दी कीजिए साइन कीजिए जल्दी। ওনারা আমাকে বিশ্বাস করছেন না, কিন্তু পুলিশই পারবে কুশবাবুকে বাঁচাতে। কিন্তু কুশবাবু আছে কোথায়? পাখি, ওই ঘন্টার শব্দটা একটু আলাদা, মন্দিরের মতো এত তীক্ষ্ণ নয়, অনেক ভারী শব্দ। কোথায় বাজতে পারে? কোথায়? গির্জার ঘন্টা নয় তো? যদি হয় তার মানে কোনো একটা গির্জার কাছে কুশবাবুকে আটকে রাখা হয়েছে, আর কেমন যেন একটা গুদাম ঘরের মতো জায়গা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এদিকে দুটো গির্জা তো আছে দেখে ফেললাম, ওগুলোর আশেপাশে তো কোনো ফ্যাক্টরি গুদাম কিছুই নেই। এই সামনে আর একটা গির্জা আছে শুনলাম, দেখে আসি। এই মজার ভূতের ছবিটা যেন কোথায় দেখেছিলাম কিছুতেই মনে পড়ছে না। হ্যাঁ, এই তো মনে পড়েছে। কুশবাবু যখন ফোন করলো তখন ওই কুশবাবুর পিছনে রাখা ওই বাক্সগুলোর গায়ে লাগানো ছিল। তার মানে তো ওই দোকান বা ফ্যাক্টরির নামটাই এটা। আর এই দেওয়ালের গায়ে এই ছবিগুলো আছে, মানে কুশবাবু যেখানে আছে সেটা এর কাছ থেকে খুব একটা দূরে নয়, কাছাকাছি আছে। না, আমাকে যে করেই হোক ওই গুদাম ঘর অব্দি পৌঁছাতে হবে, যে করেই হোক। ভাই শুনুন না, বলছি যে এইরকম এরকম ভূতের ছবি দেওয়া কোনো গুদাম ঘর বা ফ্যাক্টরি কিছু আমাকে বলতে পারবেন আশেপাশে কোথাও আছে কিনা? একটু ভালো করে দেখুন না। ये तो लिलीपॉप आइसक्रीम का लोगो है।
सामने में ही उसका फैक्ट्री है, बहुत सारा गोदाम भी है। ये सामने जाके देखिए। সামনে গোদাম আর ফ্যাক্টরি, তাহলে তো কুশবাবু মনে হয় ওখানেই আছে। কুশবাবুকে ওখানে কোথাও ধরে রাখেনি তো? আমি কুশ, আমি রকি নই। কেন তোমরা বিশ্বাস করছো না? একদম ছটপট করবি না। ছেড়ে দে, ছটপট করতে দে, আর কিছুক্ষণ বাদেই তো সব শান্ত হয়ে যাবে। শোন, আজ এটাকে প্রথমে খতম করে গঙ্গা স্নানে যাব, তারপর কচি পোঁটা ঝোল দিয়ে ভাত সাটিয়ে খাবো। রকের শ্রাদ্ধের খাওয়া। আমি রকি নই, তো তোমরা কেন বিশ্বাস করছো না? আমি রকি নই, আমার কথা বিশ্বাস করো। আমি রকি নই। কেন তোমরা আমাকে আটকে রেখে চমকাচ্ছ? হ্যাঁ, রকি নোস, বল তুই কে? বল। শাহরুখ খান? হ্যাঁ, সলমান খান? কে তুই? বল, কে তুই? বল। একটাই গলি আছে, দেখি আমাদের রাঁচির রকির ভাগ্যে কি আছে। হিরো अभी जिंदा है? গোপালটা তো ভালোই আছে। এখনো 5টা চান্স আছে, দেখি কোন বারে তুই মরিস। আমি রকি নই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাহ, দেখো কাণ্ড। এখানে গোয়ালা মহারাজ বসে বসে বাঁশি বাজিয়ে চলেছেন, আর এদিকে আমি ঘুরে ঘুরে পুরো বৃন্দাবনে নিমন্ত্রণ করে বেড়াচ্ছি। হ্যাঁ, তাতে কি বড় বিষয় হলো গোপিনী? এটা কি তোমার ছোট বিষয় বলে মনে হচ্ছে গোয়ালা? আমি রাধা, আমার বাবার কাছে 1 লক্ষ গাভী আছে, আর আমি প্রত্যেকদিন অনেক নিমন্ত্রণ পাই, কিন্তু আমি কোথাও যাই না। সেই রাধা আজ তোমার জন্য ঘুরে ঘুরে পুরো বৃন্দাবনকে নিমন্ত্রণ করছে, আর তোমার এটা ছোট বিষয় বলে মনে হচ্ছে? গোপিনী, তুমিই তো বলেছিলে তুমি আমার জন্ম উৎসবের প্রস্তুতি নিজের মতো করে করবে। এটাই তো ভুল করে ফেলেছি। জানি না যে কি আনন্দে আমি তোমার জন্মোৎসব পালনের দায়িত্ব নিয়েছিলাম। একে নিমন্ত্রণ করো, ওকে নিমন্ত্রণ করো, সব ব্যবস্থা করো। উফ, আমি কি করে জানবো যে জন্মোৎসবে এত কাজ থাকে? আরে কাকি, লাড্ডু বানানো হয়ে গেছে তো? হ্যাঁ রাধামা, লাড্ডু বানানো হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি। আর কাকি, গ্রামে আমি সবাইকে বলে দিয়েছি যে লুচি তরকারি হবে, দই, জিলিপি আর লাড্ডু তো থাকবেই থাকবে। আর হ্যাঁ, পায়েসও হবে, যেন কেউ বলতে না পারে যে রাধার আয়োজনে কোনো ত্রুটি আছে। এই রে, সব কাজ তো করে ফেলেছি, কিন্তু দরকারি কাজটাই করতে ভুলে গেছি। ভুল? আর তুমি এমন কোন ভুল করে ফেললে তুমি গোপিনী? এটাই যে ব্রজভূমির সবাইকে তো বলে দিয়েছি, কিন্তু নিজের গৃহে নিমন্ত্রণ করা হয়নি। আমি নিজেকে তো নিমন্ত্রণ করিনি। গোপিনী, তুমি তো জানোই যে কাল আমার জন্ম উৎসব, তাহলে তোমার নিমন্ত্রণের কি প্রয়োজন? হ্যাঁ, আমি তো জানি গোয়ালা, কিন্তু বাবা মায়ের তো এটা জানা নেই, তাই না? তাদেরকেই নিমন্ত্রণ করতে ভুলে গেছি। আমি তো প্রথম থেকেই জানতাম। আমরা তো আগে থেকেই জানতাম
কারণ আগামীকাল তোমারও জন্মদিন। আর আমরা সবাই কানাইয়ের সঙ্গে সঙ্গে আমাদের রাধা মায়ের জন্মদিনও খুব ধুমধাম করে পালন করব। আমার জন্মদিন, তাও এই গোয়ালার সঙ্গে? আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমিও না হয় আমার জন্মদিন ওর সঙ্গেই পালন করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।